প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এখন রেস্টুরেন্টে গিয়ে কি করবি? রেস্টুরেন্টে গিয়ে কি করে জানিস না তুই? জানি, তবে খাওয়াবে কে? সেটাই তো কথা, খাওয়াবে কে? আজকে তো কারো জন্মদিন না যে তার থেকে জোর করে খাবো। সাকিব, তুই খাওয়া আজকে। আমি কেন খাওয়াবো? সেটাই তো, কেন খাবি, কেন খাওয়াবি? মনে পড়েছে তুই আজকে খাওয়াবি। কিন্তু কেন? আজকে কি আমার জন্মদিন নাকি, না বিশেষ কোনো দিন যে তোদের খাওয়াতে হবে? তুই যে এতদিন ডাকাতে থেকে সুন্দর হয়ে এসেছে, সেটার জন্যই তোকে আজ খাওয়াতে হবে। ও আল্লাহ, কাদের পাল্লায় পড়লাম? হ্যাঁ, এরা দেখি জোর করে খেতে চায়। আজ কোনো কথা শুনবো না তোর, তোর থেকে অনেকদিন কিছু খাই না, আজ খাওয়াতেই হবে। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? তোদের বাসায় হয়তো খাবার শেষ হয়ে গিয়েছে, সকালে কিছুই খেয়ে আসিস নি, তাই এখন আমার থেকে জোর করে খেতে চাস। তোর থেকে খেতে চেয়েছি বলে আমাদের আজে বাজে অপবাদ দিবি না। তাহলে কেউ এই সামান্য কারণে এভাবে খেতে চায়? আমরা অত কথা শুনতে চাই না, তুই খাওয়াবি কিনা তাই বল। খাওয়াবো, তবে আজ নয়। আজকেই খাওয়াতে হবে। আচ্ছা, তাহলে আমার একটা শর্ত আছে। কোন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে না, ফুচকা খেতে হবে, তাও আবার কামরুল মামার দোকান থেকে। আমি রাজি। শালা তুই আসিস শুধু টাকা বাঁচানোর জন্য। আমার শর্তে রাজি থাকলে এক চাপুন, আর না হলে রিক্সা ধরুন আর বাসায় যান। আচ্ছা চল, শালা কিপটা, তোর থেকে পরে উসুল করে নেব। আমরা সবাই কামরুল মামার দোকানে আসলাম। তারপর ওদেরকে টেবিলে বসতে বলে আমি ফুচকার অর্ডার দিতে গেলাম। কামরুল মামার কাছে 4 জন 4 প্লেট ফুচকা অর্ডার দিলাম। এইবার দেখাবো আমার থেকে খাওয়ার মজা কেমন। এমন খাওয়াবো আর জীবনে আমার থেকে কিছু খেতে চাইবে না। মামা, 4 প্লেট ফুচকা বানান, আর 1 প্লেট একটু আলাদা করে রাখুন। কেন? বললাম একটু সাইডে রাখুন। এবার কি করবেন? বাকি 3টাই ইচ্ছা মতো ঝাল দেন। এত ঝাল হলে তো খেতে পারবে না। সেটা আপনাকে দেখতে হবে না, আপনি ঝাল দেন। বলার পর মামা 3 প্লেটে ঝাল দিচ্ছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে। ফুচকা তৈরি হয়ে যাওয়ার পর 3টা প্লেট নিয়ে ওদের সামনে রেখে আসলাম। 3 প্লেট কেন, তোরটা কই? আনছি, তোরা খেতে থাক। তোরটা আলাদা কেন? আরে, আমি এক হাতে কয়টা আনবো? হ্যাঁ, একসাথে 4টা আনতে পারিনি, তাই আনিনি। ওরা আর কোনো কথা বলল না। আমি গিয়ে আমার প্লেটটা এনে ওদের সাথেই বসলাম। আমার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মুখে পরে নিলাম। ওরাও ফুচকা খেতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কারো রিয়াকশন দেখছি না। ফুচকা কেমন হয়েছে? ফাটাফাটি। ঝাল টক সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, একদম পারফেক্ট। আমি পুরো একটা আবাল হয়ে গেলাম। কি হলো এটা? ওরা স্বাভাবিকভাবেই ফুচকাগুলো খাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। এটা কি করে হতে পারে? তাহলে কি ফুচকাওয়ালা মামা আমার সাথে বাটপারি করলো? দাঁড়া, ওনাকে দেখে নেছি। সবাই খাওয়া শেষ করে তোরা এখানে থাক, আমি বিলটা দিয়ে আসি। থাক, তোকে দিতে হবে না, আমি দিচ্ছি। আরে না, আমি দিচ্ছি। আরে থাক, আমি দিচ্ছি, তুই না হয় অন্য কোনো দিন দিস। আমি আর কথা বাড়লাম না। রাহাত গিয়ে ফুচকার বিলটা দিয়ে আসলো। ফুচকাওয়ালার দিকে আমার চোখ পড়তেই আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। বুঝলাম না এরকম কেন করলো। যাই হোক, ওনার ব্যাপারটা পরে দেখা যাবে। আমরা সবাই যার যার বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে সোজা আমার রুমে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুকে বললাম খাবার দিতে। আম্মু কাজে বিজি থাকায় ভাবি এসে খাবার বেড়ে দিল। ভাবির মুখের দিকে তাকিয়ে বেশ অবাক হলাম। ভাবি, একটা কথা জিজ্ঞেস করব? কি? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে কোনো চিন্তায় আছো। একটু আগে সাদিয়ার সাথে কথা বলেছি। ওহো, আজকে কলেজে সাদিয়াকে কেমন যেন চিন্তিত লাগলো, আর ক্লাসে দেরি করেও এসেছে। কি হয়েছে, শুনেছো কিছু? সাদিয়া অনেক সমস্যার মধ্যে আছে। কি সমস্যা বলবে তো? সেটা কিছু বলিনি। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে উঠে এলাম। ওর মতো মেয়ে আবার কিসের সমস্যায় পড়বে? ও নিজেই তো একটা সমস্যা। বিকেলের দিকে বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে বের হয়েছে। বন্ধু বলতে শুধু রাহাত আর সাগর। 3 জন কিছুক্ষণ নদীর পাড়ে ঘুরে ওখান থেকে একটা বেঞ্চে বসলাম। হঠাৎ চোখ গেল একটা ছেলে আর একটা মেয়ের ওপর। কিন্তু ও এখানে কি করে? হ্যাঁ, এটা সাদিয়া, আর ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে।
কিন্তু সাদিয়া এই সময় আর ওই ছেলেটার সাথে কি করছে এখানে? দেখ তো, ওইটা সাদিয়া না? হ্যাঁ, কিন্তু এখানে কেন? আমিও তো সেটাই ভাবছি, এখানে কি করতে আসছে? আর ওই ছেলেটা সিজানের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, ওটা তো সিজান। সাদিয়া ওর সাথে এখন কি করছে? জানি না, ওই মেয়ের কাণ্ডকালাপ কিছুই বোঝা যায় না। একটু সামনে এগিয়ে দেখবো ওরা কি করে। চল যাই। ওই মেয়ের ভাবমূর্তির কিছু বোঝা যায় না, কখন কি নিয়ে আবার ফাঁসিয়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখন যদি সত্যিই কোনো বিপদে পড়ে থাকে তাহলে? তুই ঠিকই বলেছিস, আমাদের একটু এগিয়ে গিয়ে দেখা দরকার। সাদিয়া সত্যি হয়তো কোনো বিপদে পড়েছে। দেখলি না আজ কলেজে কেমন দেখতে লাগছিল ওকে? আচ্ছা চল, কিন্তু ওদের বেশি কাছে যাওয়া যাবে না। আচ্ছা। এই বলে আমরা তিনজন যখনই উঠতে যাব তখনই দেখি সিজান সাদিয়াকে জোর করে বাইকে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সাদিয়া জোরে চিৎকার দিয়ে কাউকে ডাকছে না, কিন্তু দেখে এটা মনে হচ্ছে যে ওকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা তো বাইকেই করে চলে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেছিস, সাদিয়াকে মনে হচ্ছে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো দেখলাম। এখন কি করব আমরা? ছেলেটা মোটেও সুবিধার নয়। হ্যাঁ, সেটা আমি জানি। আর এর আগেও সিজান সাদিয়াকে প্রপোজ করেছিল, সাদিয়া কিছু বলেনি, আর কমন বিষয় ভেবে উড়িয়ে দিয়েছিল। আমার ব্যাপারটা একদমই ভালো লাগছে না। তাহলে আমরাও পিছু নেই। কথাটা মন্দ বলিসনি। আচ্ছা, যাওয়ার পরে যদি আবার কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু। সেটা পরে দেখা যাবে, আগে ওদের পিছু নেই। তারপর আমরা তিনজন বাইক নিয়ে ওদের পিছনে পিছনে যাচ্ছি। তোর ভাবিকে একটু ফোন করে জানাবি ব্যাপারটা। না, এখন কিছু বলা যাবে না। এখন বললে ভাবি হয়তো চিন্তা করবে। ওরা তো চলেই যাচ্ছে, তা আমার কোনো নামই নিচ্ছে না। যাক, যতদূর যাবে আমরা ওদের পিছু পিছু থাকবো। আজকে যদি কিছু উল্টাপাল্টা করে তাহলে ওর খবর আছে। দাঁড়িয়েছে। এখানে রাখতই। আমরা তিনজনই বাইকের উপর বসে আছি। দেখি সিজান সাদিয়ার হাত ধরে জোর করে টানতে টানতে একটা বাসার মধ্যে নিয়ে যাচ্ছে। সাদিয়া এমনিতেই যেতে চাইছে না, কিন্তু দেখে মনে হচ্ছে যেতে বাধ্য হচ্ছে। আরে এটা তো শাওনদের বাসা। শাওন তো সৃজনের বন্ধু, হঠাৎ এখানে সাদিয়াকে নিয়ে কি করতে আসলো? ব্যাপারটা কিন্তু মোটেও সুবিধার লাগছে না। সাদিয়া যদি কিছু করে দেয়। আচ্ছা চল, আস্তে আস্তে ভিতরে যাই। আমরা তিনজন একসাথে বাসায় এলাম। কোথায় গেল ওরা? ওই যে ওই রুম থেকে কথা বলার আওয়াজ আসছে। চল ওখানে। আমরা দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে কথার আওয়াজ আসছে। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ভালো খারাপ আমি কিছু বুঝি না। তুই ছবিগুলো ডিলিট করে দে। তাহলে আমার সাথে থাকতে রাজি হও। তুই এতটা খারাপ আমি কখনো চিন্তাও করতে পারিনি। খারাপের এখনো কিছুই হয়নি, হাড়ির মধ্যে খারাপ বুঝে গেলি? যা হওয়ার সেটা তো এখন হবে। আমাকে যেতে দে বলছি। যাবি, তবে কাজটা হোক তারপর। শাওন, তুই তো কিছু বল। দেখ, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি কি বলবো, আমি এই দিনটার জন্যই তো অপেক্ষা করে আছি। তার মানে তুই ওর সাথে ছিলি? তবে কি তোর সাথে থাকবো? আমাকে যেতে দে প্লিজ, না হলে খুব খারাপ হবে কিন্তু। কিছু হবে না, এইখানে কেউ আসবে না। ছাড় বলছি, কাজটা ভালো করছিস না। কেউ আসবে না, তাই বলছি ভালোই ভালোই রাজি হয়ে যা। তুই সুখ পাবি আর আমরাও। কোনো দিনও না। তাহলে আর কি করার, যা করার আমাকেই করতে হবে। আমাকে ছাড় বলছি। হঠাৎ ভেতর থেকে একটা থাপ্পড়ের আওয়াজ এলো। আমাকে থাপ্পড় মারলি? তবে রে শাওন, ধর ওকে। সাগর, আর হয়তো দেরি করা ঠিক হবে না। ঠিকই বলেছিস, কি করবি এখন? দরজাটা ভেঙে ফেলি দ্রুত। তিনজন মিলে দরজাতে জোরে লাথি মারার কারণে দরজার লকটা ভেঙে খুলে গেল। ভিতরে গিয়ে দেখি শাওন সাদিয়ার হাত চেপে ধরে রেখেছে, আর সিজান ওর গায়ের ওপর। গিয়ে সিজানকে সজোরে এক লাথি দিয়ে নিচে ফেলে দিলাম। আমরা হঠাৎ করে ভিতরে ঢোকাতে সিজান আর শাওন অনেকটাই ভয়ে কাবু হয়ে গিয়েছে। সাগর আর রাহাত গিয়েই ওদের মারধর করা শুরু করে দিল। আমি সাদিয়াকে উঠিয়ে ওর গায়ে কাপড় টেনে দেই। অলরেডি সাগর আর রাহাতের মায়ের ওদের নাক মুখ দিয়ে একদম রক্ত বেরোতে শুরু করেছে। আমি গিয়ে সিজানের পেট বরাবর একটা লাথি মেরে দিলাম। সিজান পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে বেঁধে মেঝেতে পড়ে গেল। তারপর পকেট থেকে ফোনটা বের করে ভাইয়ার বন্ধুকে ফোন দিতে যাচ্ছে, তখনই সাদিয়া এসে আমার হাত ধরে নিল। প্লিজ, আমার বাসায় কিছু জানাস না। তোর বাসায় জানাচ্ছি না। তাহলে আপুকেও বলিস না।
হাতটা ছাড়। এক ঝটকায় সাদিয়ার হাত ছাড়িয়ে নিয়ে ভাইয়ার বন্ধুদেরকে বললাম এখানে আসতে। সাদিয়া এক কোনায় দাঁড়িয়ে কান্না করছে। আমার রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। এভাবেই সিজানকে আরেকটা লাথি মেরে দিলাম, আর শাওনকে এক পাশে বসিয়ে রেখে আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। একটু পরেই ভাইয়ার বন্ধুরা কয়েকজন আসলো। ওনাদেরকে সব কিছুই খুলে বললাম। সব কিছু শুনে বলল আমাদের ওখান থেকে চলে আসতে, বাকিটা ওনারাই দেখে নেবে। আমি, সাগর, রাহাত আর সাদিয়াকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। পকেট থেকে ফোনটা বের করে ভাবিকে ফোন দেই। ভাবি। অমনি সাদিয়া আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিল। কেটে দিলি কেন? প্লিজ আপুকে এই বিষয়ে কিছু বলিস না। কেন বলবো না? নিজে যখন ছেলেদের সাথে মিশিস তখন তো কিছু মনে করিসনি যে তোর বাসায় জানলে কি হবে। ওরা আমাকে এটা করতে বাধ্য করেছে। আমি মানছি যে আমার ওদের সাথে মেলামেশা করাটা ঠিক হয়নি, কিন্তু ওরা যে আমার সাথে এমনটা করার চেষ্টা করবে এটা কল্পনাও করতে পারিনি। আমিও সেদিন কল্পনা করতে পেরেছিলাম না যে তুই আমার সাথে এরকম কিছু একটা করবি। কথাটা বলার সাথে সাথেই সাদিয়া মাথা নিচু করে কান্না শুরু করে দিল। আরে রাখ তোর কান্না। আরে কি হয়েছে সেটা তো আগে ভালো করে শুনবি। কি হয়েছে বলতো? এর আগে সিজান আমাকে জোর করে ড্রিঙ্কস করায়, আর সেই দিন আমার অজান্তেই কিছু ছবি তুলে তারপর থেকে সেইগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে, বলে যে ওর সাথে সময় কাটাতে হবে। আমি রাজি না হওয়ায় আমার বাবা মাকে কিছু করার হুমকি দেয়, যার কারণে আমি অনেক ভয় পেয়ে যাই। সাদিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আজ কলেজে যাওয়ার সময় আমার পথ আটকায়, সেই জন্য কলেজে যেতে দেরি হয়ে গিয়েছিল। আর বিকেলে আমাকে ফোন করে জোর করে বাসা থেকে বের হয়ে আসতে বলে নদীর পাড়ে। ওখান থেকে আমার আবার ওই ছবিগুলো দেখিয়ে জোর করে শাওনের বাসায় আসার জন্য রাজি না হওয়াতে জোর করে এখানে নিয়ে আসে। এটুকু বলেই সাদিয়া কান্না করে দেয়। সাগরকে ডেকে নিয়ে আবার ভিতরে এলাম। সিজনের থেকে ফোনটা নিয়ে দেখি সাদিয়ার কয়েকটা ছবি ওর ফোনে। শুধু সাদিয়ার না, আরো অনেক মেয়ের আপত্তিকর ছবি আছে ওর ওখানে। যতগুলো ছবি আছে সব পার্মানেন্টলি ডিলিট করে ফোনটা একটা আছাড় দিয়ে খন্ড খন্ড করে দিয়েছি। হাস। হঠাৎ থাপ্পড়ের শব্দ শুনেই পিছনে তাকিয়ে দেখি সিজান মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর সাদিয়া ওর দিকে তাকিয়ে আছে অগ্নি দৃষ্টি নিয়ে। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না যে ঘটনাটা কি ঘটিয়েছে। তারপর সাদিয়াকে আটকে ওকে নিয়ে রুমের বাইরে চলে গেলাম। ওখানে থাকলে হয়তো সিজানের গালটা একদম থেতো করে দেবে। আর বড় ভাইদেরও বললাম ও যেন এরকম কাজ আর কখনো না করে, এটার সাহস যেন আর কখনো না পায়। এই বলে শাওনদের বাসা থেকে বেরিয়ে এলাম। সন্ধ্যায় লেগে যাচ্ছে, সাদিয়াকে বাসায় পৌঁছাতে হবে। সাগরকে বাইকে নিয়ে আগেই পাঠিয়ে দিলাম। তারপর আমি, রাহাত আর সাদিয়া একটা অটোতে উঠে সোজা সাদিয়াদের বাসার দিকে রওনা দিলাম। আধা ঘন্টার মতো সময় লাগলো সাদিয়াদের বাসায় পৌঁছাতে। সাদিয়া সারাটা পথ কান্না করতে করতে এসেছে। ওদের বাসার সামনে দাঁড়াতেই সাদিয়াকে নামিয়ে দেই। সাদিয়া অটো থেকে নেমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো কিছু বলতে চাচ্ছে। যা, বাসার ভিতরে যা, আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এই বিষয়টা কাউকেই বলবো না। সাদিয়া এক দৌড়ে বাসার ভিতরে চলে গেল। আমরাও আমাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আসতে এত দেরি হলো কেন আজকে? একটা কাজে গিয়েছিলাম। তোর ভাবি বলল যে একবার ফোন দিয়ে কথা না বলেই কেটে দিয়েছিস, আর ফোন দিস নাই। এমনি ভুলে ফোন চলে এসেছিল। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বস। আমি রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে লাগলাম। তারপর পড়া শেষ করে রাতের খাবার খেয়ে আর দেরি না করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। খুব বেশি কথা না বলে খাবার খেয়ে রুমে এসে কলেজের জন্য তৈরি হয়েই সাগরকে ফোন দেই। তারপর কলেজে এসে দেখি রাহাত আর মিথিলা বসে আছে। আমিও ওদের কাছে গিয়ে বসলাম। সাগর এখনো আসেনি? এসেছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। ওইদিকে গেল যেন কোথায়। সাদিয়ার কাল কি হয়েছিল রে? কেন, তুই শুনিসনি? না বললে শুনবো কি করে? রাহাতকে বললাম কিন্তু কিছুই বলেনি। মিথিলাকে সব কিছু খুলে বললাম। ঠিকই হয়েছে, যেমন কর্ম তেমন ফল। তোকে সেদিনই এটা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করেছিল, আর কাল সেটা নিয়ে বিপদে পড়েছে। এখন ওসব কথা বাদ দে। আজ সাদিয়াকে দেখছি না, আসেনি মনে হচ্ছে। কালকের ঘটনার পর মনে হয় না আজ কলেজে আসবে। হয়তো।
যে শিক্ষা পেয়েছে আর দ্বিতীয়বার অন্যায় করার সাহস পাবে না। কিরে, তোরা এখানে বসে আছিস? কোথায় গিয়েছিলি তুই? একটু কাজ ছিল তাই। এইখানে থেকে আর কি করব? তাহলে ক্লাসের দিকেই যাই। সবাই একসাথে ক্লাসের দিকে আসছে। ক্লাসে এসেই তো পুরো হতভম্ব হয়ে গেলাম, কারণ ক্লাসে সাদিয়া বসে আছে আর বারবার আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে। ওই দেখ, সাদিয়া ক্লাসে বসে আছে। দেখেছি। সেই জন্যই ওকে বাইরে দেখতে পেলাম না। চল গিয়ে সিটে বসি। আজ একদম চুপচাপ বসে আছে, দেখেছিস? চুপ থাকবে না তো কি করবে? হয়েছে, এখন চুপ থাক তোরা। একটু পর স্যার ক্লাসে আসলো। একে একে সবগুলো ক্লাস করে বাইরে বের হলাম। সাদিয়াও আমাদের পিছু পিছু আসছে। আমরা ক্লাস ছেড়ে অনেকটা দূরে হেঁটে হেঁটে চলে এসেছি, কিন্তু তবুও সাদিয়া আমাদের পিছনেই আছে। ওই দেখ, সাদিয়া আমাদের পিছু পিছু আসছে। কথা বলিস না, চুপচাপ সামনে তাকিয়ে হাঁটতে থাক। আমরা আর পিছনে না তাকিয়ে সোজা হেঁটে গেটের বাইরে চলে এলাম। দেরি না করে যার যার মতো সবাই বাসার দিকে রওনা দিলাম। বিকেলের দিকে বাইরে আর কোথাও গেলাম না, বাসার ছাদে বসে বিকেলটা কাটিয়ে দিলাম। সন্ধ্যার দিকে ছাদ থেকে নেমে রুমে এসে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। এভাবেই বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। প্রতিদিনই কলেজে যাই। সাদিয়া আমাদের সাথে মেশার অনেক চেষ্টা করছে। সাদিয়া এখন ক্লাসে একা একা বসে থাকে। ওর বান্ধবীদের সাথে তেমন একটা কথা বলে না। চেহারাটাও কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কলেজে আসলাম। এসে তো রীতিমতো টাসকি খেয়ে গেলাম, কারণ সাদিয়া আর মিথিলা একসাথে বসে গল্প করছে। আমি ওদের কাছে গিয়ে, মিথিলা ক্লাসে আয়। যেতে থাক, আমি আসছি। একটু কথা আছে, তাড়াতাড়ি আয়। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা ক্লাসের দিকে চলে আসার জন্য পা বাড়ালাম। ওখানে সাদিয়া থাকার জন্য আমি যে চলে এসেছি সেটা মিথিলা আর সাদিয়া দুজনেই বুঝেছে। আমি ক্লাসে আসার কিছুক্ষণের মধ্যেই মিথিলাও চলে এলো। তারপর আমরা ছাড়াও আরো অনেকেই চলে আসছে ক্লাসে। কি কথা বলছিলি ওর সাথে? আমি আগে বলিনি, আমাকে ওখানে বসে থাকতে দেখে ওই এসে কথা বলেছে। এখন এত কথা বলার প্রয়োজন হলো কি জন্য? কি জানি, আমার কাছে এসে কান্না করে দিয়েছে। ওর কান্না করা আর কুমিরের কান্না করা একই কথা। ওর কথাবার্তা শুনে অন্যরকম মনে হলো। কি রকম? এসেই কান্না করে দিয়েছে, তারপর সরি টরি বলে অস্থির। বাহ বাহ, ভালোই। তারপর বললো যে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, ব্লা 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 এসব। এখন বিপদে পড়েছে তাই? তারপরেও মেয়েটা অতটাও খারাপ না, শুধু বাচ্চা লোকের সাথে মেশার জন্য অহংকারটা বেড়ে গিয়েছিল। তা তুই কি বললি? আমি আর কি বলবো, ও এসে বললো যে আমি আবার আগের মতো হতে চাই। আগের মতো হতে চাই মানে? আরে আগের মতো অহংকারী নয়, আমার সাথে আগের মতো বন্ধুত্ব করতে চায়। ও তাই বল। আমি ভাবলাম আবার আগের মতো দজ্জাল হতে চায়। সাগর আর রাহাত আসেনি? না, এখনো আসেনি। ওরা আবার কয়টা বাজে আসবে? বলি যে একটু আগে আগে আসতে, তাও দেরি করে। ওই দেখ, সাদিয়া ক্লাসে ঢুকেছে। ক্লাসে ঢুকেছে তো আমি কি করব? এমনি বললাম। সাদিয়া সোজা আমাদের কাছে এসেই, মিথিলা একটু শুনবি এদিকে? কিছু বলবি? হ্যাঁ, এইদিকে আয় একটু। আচ্ছা সাকিব, তুই থাক, আসছি আমি। আমি বাইরে যাচ্ছি। মুখে একটা বিরক্তিকর ছাপ নিয়ে বললাম। আমি আর ওখানে না থেকে সোজা বাইরে বেরিয়ে গেলাম। আমি বাইরে বের হওয়ার আগ পর্যন্ত সাদিয়া আমার দিকে তাকিয়েছিল। সাদিয়া ব্যাপারটা বুঝেছে যে আমি বাইরে চলে এসেছি কেন। বল, ডাকলি কেন? সাকিব তোকে কি বললো? কই কিছু না তো। রাগ করেছে তোর সাথে তাই না? রাগ করবে কেন? আমার সাথে কথা বলেছিস বলে? আরে না, কিছুই বলেনি। আমি মানছি যে আমি আগে অবুঝ ছিলাম, না বুঝে ভুল করে ফেলেছি। সেটা আমরা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আরে সমস্যা নেই, আমি সব ভুলে গিয়েছি। আমি জানি যে আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। এই ভুলের ক্ষমা পাওয়ার মতো যোগ্য আমি নই। আরে বললাম তো কিছু মনে করিনি। তুই মনে না করলেও সাকিবের সাথে যেটা করেছি তার জন্য ও আমাকে কখনোই ক্ষমা করবে না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করতে পারবি? কি কাজ? আমাকে একটু সাকিবের সাথে কথা বলিয়ে দিতে পারবি? আমি হয়তো ওকে বলতে পারবো তোর কথা, কিন্তু ও কথা বলার জন্য রাজি হবে কিনা সেটা বলতে পারবো না। প্লিজ একটু ব্যবস্থা করে দে। আচ্ছা আমি ওকে বলবো, কিন্তু সাকিব আর আগের মতো নেই। ওর ভাবমূর্তি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে।
হ্যাঁ, আমি বুঝতে পেরেছি সেটা। এখন তোর সাথে কথা বলবে কিনা সেটাই ভাবার বিষয়। শুধু ওকে একবার সরি বলার সুযোগ করে দে প্লিজ। আচ্ছা, আমি দেখছি। আমি সত্যি বলছি, আমি ওর সাথে যা করেছি সব জেদের বশে ওর থেকে প্রতিশোধ নেওয়ার নেশায় করেছি। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। শুধু একবার কথা বলিয়ে দে ওর সাথে, চেষ্টা করে দেখ যদি কোনোভাবে কথা বলিয়ে দিতে পারিস। আচ্ছা। এইদিকে আমি ক্লাস থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে দেখি সাগর আর রাহাত কলেজে ঢুকছে। আমি ওদের কাছে গিয়ে একসাথে আবার ক্লাসের দিকে এগোতে লাগলাম। আমরা তিনজন একসাথে কথা বলতে বলতে ক্লাসে আসি। দেখি সাদিয়া অসহায়ের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে সোজা আমাদের জায়গায় গিয়ে বসলাম। কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে আমরা বন্ধুরা কয়েকজন কথা বলছি। একটু পরেই স্যার ক্লাসে শুরু করে দিল। তারপর ক্লাসের মাঝেও সাদিয়ার দিকে চোখ পড়তেই দেখি তাকিয়ে আছে আমার দিকে। যাই হোক, এটা একটু ভাবার বিষয়। একে একে সবগুলো ক্লাস করে বাইরে এলাম। সাকিব, একটু দাঁড়া। কেন? সাদিয়া তোর সাথে কথা বলতে চাই একটু। আমার কাজ আছে, আমাকে যেতে হবে। একটু কথা বলবে? আমার সময় নেই একদম, বাসায় যাব। আর থাক, কাল আবার দেখা হবে। এই বলে আমি আর ওখানে না দাঁড়িয়ে সোজা বাসার দিকে চলে এলাম। দেখলি তো কি? দেখলাম। এখন কি করবি? কি আর করব, বাসায় যাব। আচ্ছা যা, তাহলে কালকে দেখা হবে। আচ্ছা। সবাই যার যার বাসার দিকে চলে গেল। এদিকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসেছি। ভাবি এসে খাবার বেড়ে দিল। আজ ভাবিকে কেমন চিন্তিত দেখাচ্ছে। ভাবি, আজকে আবার কি হয়েছে? ওই কি হয়েছে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আমাদের বাসায় কথা বলছি, আব্বুর শরীর খারাপ তাই। আর সাদিয়াও বাসায় ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে কিনা কিছুই বলে না। তাহলে একদিন বাসায় গিয়ে থেকে আসো। তোর ভাইয়াকে বলেছে আজ বিকেলে নিয়ে যাবে। ও, তাহলে তো ভালোই হয়। তুই কি যাবি আমাদের সাথে? না, আমার কাজ আছে, যেতে পারবো না। তুই এখানে কখন আসলি? একটু আগে। এত সকালে কি মনে করে? রাহাত তোর কাছে কিছু বলেছে? কই, কিছু বলেনি তো। মিথ্যা বলবি না। মিথ্যা বলছি কোথায়? সত্যি রাত আমাকে কিছুই বলেনি। কেন, কি হয়েছে? কাল রাতে সত্যি তোকে কিছু বলেনি? না, কি হয়েছে সেটা তো বলবি। না তেমন কিছু না। কিছু তো একটা হয়েছে, না হলে এত সকালে আমার কাছে আসতি না। আজ কলেজে যাবি নাকি? কলেজে তো যেতেই হবে। তাহলে কলেজে দেখা হচ্ছে। আরে কি হয়েছে সেটা তো বলে যা। কিছু না, আমি গেলাম, তুই তাড়াতাড়ি আসিস। আরে ধুর, কি হয়েছে সেটা বল না, শুধু যাই যাই করছে। কলেজে আয়, তারপর বলবো। মিথিলা আর কিছু না বলে চলে গেল। ব্যাপারটা আমার মাথায় খেলছে না। হঠাৎ এত সকালে মিথিলা আমার কাছে কেন আসবে? কিছু তো একটা হয়েছে। যাই হোক, কলেজে গেলেই সবকিছু জানতে পারবো। উঠে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিলাম। তারপর তৈরি হয়ে আম্মুকে বলে কলেজে চলে আসি। কলেজে আসার কিছুক্ষণের মধ্যেই একে একে সব বন্ধুরাই এক হয়ে গেলাম। কিন্তু মিথিলা এখনো আসেনি। মিথিলা এখনো আসেনি? না, আসবে হয়তো এখনই। আজ একটা ব্যাপার বুঝতে পারলাম না। আমি ঘুম থেকে উঠেই দেখি মিথিলা আমাদের বাসায়। কি বলিস? হ্যাঁ, সত্যি বলছি। কিসের জন্য গিয়েছিল? আমাকে কিছুই বলেনি, শুধু রাহাতের কথা বলল। ওহো, রাহাত, তোর সাথে কথা আছে। কি? মিথিলার সাথে তোর কি হয়েছে? কই, কিছু না তো। শালা, আমাদেরকেও মিথ্যা বলবি? তোর আর মিথিলার মাঝে কিছু একটা হয়েছে, না হলে অত সকালে মিথিলা আমাদের বাসায় যাবে কেন? না রে, কিছু হয়নি। আমাদেরকেও বলতে ভয় পাচ্ছিস? আরে সেটা না। থাক, বলতে হবে না। রাগ করিস না প্লিজ। বলছি, কাল রাতে আমি মিথিলাকে প্রপোজ করেছি। কিরে মামা, তুই দেখি প্রেমের পাল্লা পড়ে গেছিস। মামার ফুল ফুটেছে। এই জন্যই তোদের কাছে বলতে চাইনি। আরে রাগ করিস কেন, আমরা তো তোর বন্ধু, তাই মজা করছি একটু। আমি এখন মজা করার মুডে নেই। আচ্ছা হয়েছে, বাদ দিলাম, কিন্তু বিষয়টা তো খুলে বল, কিভাবে কি হলো? আমার আগে থেকেই মিথিলাকে ভালো লাগতো, এখনও ভালো লাগে। এই ভালো লাগা থেকে কখন ভালোবেসে ফেলেছি
সেটা উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। ভালোবাসিস সেটা ভালো কথা, কিন্তু সমস্যাটা হলো কোথায়? আমাদের পরীক্ষার আর কয়েকটা দিন বাকি আছে, মানে সময়টা খুবই কম। পরীক্ষা শেষ হলে হয়তো কে কোথায় চলে যাবে জানি না। যদিও সবাই একই জায়গায় এডমিশন নিতে যাচ্ছি, কিন্তু কোন কারণে সবাই এক জায়গায় নাও থাকতে পারি। সেটা ঠিক বলেছিস। আগে কথাটা শুনে নে। হ্যাঁ বল তুই। আমি ভাবলাম মিথিলাকে কথাটা জানানো দরকার, তারপর যা করার করবে। এটা ভেবেই কাল রাতে মিথিলাকে চ্যাটিংয়ে প্রপোজ করেছি। তারপর আর কি, মিথিলা রেগে বেগে অস্থির, এখন আমার মেসেজ সিন করছে না। তা এর জন্য মিথিলা আমার কাছে আসবে কেন? এর মাঝে আমি কোথা থেকে এলাম? আমি ওকে বলেছিলাম যে তুই সব জানিস। কাকে বলেছিলি? ওই আবাল শালাকে এখান থেকে যেতে বলতো। তুমি ডুবে ডুবে মিথিলাকে নিয়ে প্রেমের স্বপ্ন দেখলে কিছুই না, আর আমরা জেগে জেগে বললেই দোষ। দুর্বল। সাগর, তুই চুপ কর তো। আচ্ছা, এখন কি করবি? এখন আর কি করব? মিথিলা তো এখন আর কথাই বলবে না হয়তো। কেন যে কাল রাতে ওটা করতে গেলাম। বলেছিস ভালো হয়েছে, যদি অন্য কেউ বলতো। মেসেজে না বলে মিথিলার সামনে এসে বললে ভালো হতো। রেগে গিয়ে যদি থাপ্পড় দিত। কাল রাতে যেভাবে কথা বললো, আমাকে সামনে পেলে হয়তো গালটা লাল করে দিত। দু একটা খেলে সমস্যা হতো না। তাহলে তোকে এখনই একটা লাগিয়ে দেই, দেখি কিছু হয় কিনা। থাক, তার আর দরকার নেই। হঠাৎ দেখি সাদিয়া আর মিথিলা একসাথে কলেজে ঢুকছে। ভালোই তো জমে উঠেছে দুজনের। কাদের আবার জমে উঠলো? ওই দেখ, মিথিলাদের দেখিয়ে। জমে তো উঠবেই, ওরা আগে থেকেই তো প্রাণের বান্ধবী ছিল। শুধু মাঝে কিছুদিন সরকারি ছুটিতে গিয়েছিল, এখন ছুটি শেষে তাই আবার এক হয়েছে। মিথিলার তো ভালোই সম্পর্ক হয়ে গিয়েছে সাদিয়ার সাথে। ওই তো আমি বললাম না, সেটাই। হলে হোক, ওর ইচ্ছা হয়েছে, ও মিল করেছে, তাতে আমাদের কি? তা ঠিক। সাদিয়া মিথিলার কাছে পাত্তা পেলেও আমার কাছে পাবে না, আর তোরাও দিলে দিতে পারিস। আরে না, যেখানে তোর কোনো সম্পর্ক থাকবে না সেখানে আমরা কিভাবে সম্পর্ক রাখবো? সেটা তোদের ইচ্ছা। ওরা তো আমাদের এদিকে আসছে। আমি ক্লাসে চলে গেলাম। ওরা তো আমাদের এদিকে আসছে, তাহলে আমরা এখানে থেকে কি করব? আমরাও যাব। চল। আমরা আর ওখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলাম। আমরা আসার সাথে সাথেই মিথিলা আর সাদিয়াও ক্লাসে ঢুকলো। সেদিকে খেয়াল না করে আমরা নিজেদের মতোই গল্প করছি। কিরে, চলে আসলি কেন ওখান থেকে? ক্লাসের সময় হয়ে যাচ্ছিল, তাই চলে এসেছে। ক্লাস শুরু হতে এখনো দেরি আছে। খুব বেশি সময় নেই। আমি তোদের ওখানে দেখি তোদের কাছে আসছিলাম, আর তোরা কিছু না বলেই চলে আসলি। তুই তো তোর বান্ধবীর সাথে কথা বলতেই আসছিলি। আমি বান্ধবীর সাথে থাকলেই কি তোদের চলে আসতে হবে? আমার ওখানে থাকার প্রয়োজন মনে হয়নি, তাই চলে এসেছি। যা, তোর বান্ধবী দাঁড়িয়ে আছে। মিথিলা আর কিছুই বলল না। ও আর সাদিয়া গিয়ে একসাথেই বসলো। ক্লাসের সময় হওয়াতে স্যার এসে ক্লাস নিতে শুরু করে দিল। তারপর ক্লাস চলাকালীন হঠাৎ একটা কাগজ মোড়ানো আমার হাতের উপর এসে পড়ে। হঠাৎ করেই হাতের উপর এসে পড়াতে একটু চমকে উঠেছি। এদিক সেদিক তাকিয়ে কাউকে সেরকম মনে হলো না, কিন্তু সাদিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই হাত দিয়ে কান ধরে ইশারায় বোঝাতে চাইল সরি। ব্যাপারটা বেশ বিরক্ত করা লাগলো। কাগজটা নিয়ে সোজা পায়ের নিচে চাপা দিলাম, আবার ক্লাসের দিকে মন দিলাম। একে একে সবগুলো ক্লাস শেষ করে সবাই একসাথে বাইরে বের হচ্ছে। হঠাৎ সাদিয়া সামনে এসে আমার পথ আটকে দাঁড়ালো। সামনে থেকে সর। প্লিজ আমার কথাটা শোন। কোনো কথা শুনতে চাই না। প্লিজ সাকিব, পথ ছেড়ে দে। একটাবার কথাটা শোন। তোর কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। তোকে শুনতে হবে। আমি বাধ্য নই। সামনে থেকে সরে দাঁড়া। এই বলে সাদিয়াকে সামনে থেকে হাত দিয়ে সরিয়ে চলে আসতে যাব, তখনই পিছন থেকে সাদিয়া হাত ধরে নিল। আমিও পিছনে ঘুরেই ঠাস। তোর সাহস হয় কি করে আমার হাত ধরার? শুধু একটাবার আমার কথাটা শোন প্লিজ, শুধু একবার। আমি বললাম তো, তোর কথা শোনার মতো সময় আমার কাছে নেই। একবার বললে কথা কানে যায় না? সাদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরপর থেকে আমার সামনে আর কখনো আসবি না, আর আসলে তোর ফল কিন্তু ভালো হবে না। আমি ওখান থেকে চলে এলাম। আমার পিছনে সাগর আর রাহাতও চলে আসলো।
আসার সময় পিছন থেকে সাদিয়ার বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। কি করবি? তোর সামনে আসলে মারবি, তাই তো? দেখি তুই কত মারতে পারিস, আমিও তোর পিছু ছাড়বো না। আমি আর কিছু না বলে সোজা বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানার উপরেই বসলাম। ভাবছি আগে আমি সাদিয়ার পিছনে ঘুরতাম, আর এখন ও নিজে থেকেই কথা বলতে আসছে। তবে এখন ওকে বুঝতে হবে কষ্টটা কি জিনিস। সেদিনটা পার করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে এসেছি। ভাবি, খেতে দাও। ওখানে বস দিচ্ছি। তোমাকে একটা কথা বলার ছিল। কি? তোমার বোনকে বলে দিও আমাকে যেন আর বিরক্ত না করে, আর আমার সামনেও যেন না আসে। আচ্ছা, আমি বলে দিব। মাথাটা নিচু করে বলল। খাবার খেয়ে রুমে এসে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কলেজে এসে আমি, সাগর আর রাহাত এক জায়গায় বসে কথা বলছি। হঠাৎ কোথা থেকে যেন মিথিলা আসলো। আজ তোর বান্ধবীর কি হলো? কই কিছু হয়নি তো, সাদিয়া ওখানেই বসে আছে। না মানে আজ তোর বান্ধবীকে রেখে আমাদের এখানে আসলে হঠাৎ, তাই বললাম। এটা কোনো কথা হলো? আচ্ছা বাদ দে, বস এখানে। আমরা চারজন একসাথে বসে কথা বলছি, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে মিথিলা রাহাতের সাথে কথাই বলছে না। রাহাত কোনো কথা বললেও মিথিলা তার কোনো উত্তর দিচ্ছে না। মিথিলা, একটা কথা বলতো। কি? তুই রাহাতের সাথে কথা বলিস না কেন? ওকে আমার বন্ধু বানিয়েছি, তাই বলে এই নয় যে বয়ফ্রেন্ড বানাতে হবে। কেন, বন্ধু হলে কি বয়ফ্রেন্ড হওয়া যায় না? সেটা আমি জানি না, আমি ওকে শুধু বন্ধু ভাবতাম। আর ও কি সব আজে বাজে কথা বলছে। কি বলেছে? ও আমাকে সেদিন মেসেজে আজে বাজে কথা বলেছে, আমাকে নাকি ভালোবাসে। এটা কি আজে বাজে কথা হলো? আচ্ছা সেটা যাই হোক, কিন্তু আমাকে প্রপোজ করার সাহস পায় কোথা থেকে? তোকে ভালো লেগেছে তাই প্রপোজ করেছে? এসব কথা বাদ দে তো, আর ভালো লাগছে না। ভালোবাসাটা কি ভুল? ভালোবাসাটা ভুল নয়, তবে তুই ভুল মানুষকে ভালোবেসেছিস। সত্যি তোকে ভালোবাসি। কোনো কথা শুনতে চাই না, আর এইসব নিয়ে জোর করলে তোর সাথে বন্ধুত্বটা রাখা সম্ভব হবে না। তোরা ঝগড়াঝাটি বাদ দিবি? আমার একদমই সহ্য হচ্ছে না। এখানে ঝগড়াঝাটি হচ্ছে না, দুজনের সমস্যাটা সমাধান করা হচ্ছে। আচ্ছা কর তুই। হয়তো রাহাত ভুল করে তোকে ভালোবাসি কথাটা বলেছে। ভুল করে না, সত্যি তোকে ভালোবাসে তাই বলেছে। তার জন্য তুই ওর সাথে কথা বলাই বন্ধ করে দিবি? এই বিষয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। আর সাকিব, তোর সাথে পরে কথা বলবো। কি আর করার, কেউ কোনো কথা বললাম না। ক্লাসের সময় হয়ে যাওয়াতেই ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাসে এসে আমরা তিনজন একসাথে বসে আছি, আর মিথিলা বসেছে সাদিয়ার সাথে। ক্লাসগুলো শেষ করে বাইরে বের হতেই আজও সাদিয়া সামনে এসে দাঁড়ালো। কথা আছে আমার। তোর কি কথা কানে যায় না? কথাটা কানে যায়, কিন্তু ভেতরে থাকে না। এক কান দিয়ে ঢুকে আর অন্য কান দিয়ে বের হয়ে যায়। আমি কি তোর সাথে মজা করার জন্য এসেছি? তুই কিসের জন্য এসেছিস সেটা তুই ভালো জানিস, কিন্তু আমি মজা করার জন্যই বলেছি। সর, আমার মজা করার মতো সময় নেই। বেআইনের সাথে মজা করবি, এর জন্য আবার সময় লাগে? বেআইন মানে? তোকে তো আমি চিনি না। চল ফুচকা খাবো। ফুচকা খাবি তো যা, আমার কাছে কি? তোর সাথেই তো যাব। এই শোন, আমার সামনে সব ন্যাকামি করবি না। এখন কি এখানে দাঁড়িয়ে গল্প করবি, নাকি এখান থেকে যাবি? চল। সাকিব দাঁড়া। কে শোনে কার কথা? চলে আসলাম ওখান থেকে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। আজ আর ঘুমালাম না। বাসায় থেকে শুধু ভাবি যে সাদিয়াকে এভাবে শাস্তি দেব, ওভাবে শাস্তি দেব, কিন্তু ওর সামনে গেলে সবকিছু ভুলে যাই। যাই হোক, বিছানায় বসে বই পড়তে পড়তে সময় পার করে দিলাম। এভাবেই চলছে দিনকাল। কলেজ, পড়াশোনা, ফোন, এই নিয়েই। শুধু এইগুলো নিয়েই না, আরো কিছু যোগ হয়েছে। দিন দিন সাদিয়ার উৎপাত যেন বেড়েই চলেছে। সবার সামনে এত অপমান করি, এত কথা শোনাই, এমনকি থাপ্পড় পর্যন্ত দেই, তারপরেও যেন আরো বেশি বেশি করছে। আবার ওইদিকে রয়েছে আর এক কাহিনী। রাহাত আর মিথিলা কলেজে আসলেই যেন ওদের ঝগড়া লেগেই থাকে। ওরা দুজন এত ঝগড়া করতে পারে তা কল্পনার বাইরে। ওইদিকে সাদিয়াকে অপমান করতে করতে নিজেই হাঁপে গিয়েছি, তবুও থামছে না। এভাবেই পার হচ্ছিল দিনগুলো। দেখতে দেখতে পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা চলছে, এর মাঝেও সাদিয়ার পাগলামিটা বেড়েই চলেছে। এ যেন ডেঙ্গু আর করোনার থেকেও অধিক দ্রুত ব্যতীত হচ্ছে। ওবায়দুল কাদের যে করোনার থেকে শক্তিশালী হয়েছিল, আমি কাদেরের থেকেও শক্তিশালী হয়ে তাও সাদিয়ার সাথে পেরে উঠছি না। পরীক্ষা প্রায় শেষের দিকে।
শেষ পরীক্ষার দিনে পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়েছি। আজকে পরীক্ষা কেমন হলো? আল্লাহর রহমতে ভালোই, সবগুলোই ভালো হয়েছে। দেখতে হবে না বিয়েটা কার? পিছন থেকে এসে বলল, সাগর, আমার বাসায় কাজ আছে। চল, আমারও কাজ আছে। আরে কোথায় যাচ্ছিস? চল আজ কোথাও থেকে ঘুরে আসি। সময় নেই রে, অন্যদিন যাব। আমি কি তোকে বলেছি? আমার কথা মানি সাকিবের কথা। আমি সাকিবের মুখ থেকে শুনতে চাই। ভাই তুই কিছু বল। আমি কোনো কথা না বলে সোজা গেটের দিকে হাঁটা শুরু করলাম। গেটের সামনে এসে পড়লাম আর এক বিপদে। দেখি রাহাত আর মিথিলা এখানেও ঝগড়া করছে। ওই, এখানেও ঝগড়া করছিস? তা কি করব? তোর বন্ধুকে বলতে পারিস না একটু ভালো হতে? ওই, আমি কি খারাপ নাকি? খারাপ না তো, তুই তো লুচ্চা। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। বলে কি করবি তুই? ওফ, তোরা চুপ করবি? তুই তোর বন্ধুকে চুপ করতে বল। আজ পরীক্ষা হলে বিরক্ত করেছে আমাকে। কোথায় বিরক্ত করেছি? বিরক্ত করিসনি? তাহলে এভাবে ডাকছিলি কেন আমাকে? আস্তে আস্তে আবার শুরু করলি। পরীক্ষাটা শেষ হয়ে গেল, এরপর আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই, আর তোরা ঝগড়া করেই চলেছিস। আমি বুঝেছি, এখন তোদের ঝগড়া থামানোর জন্য কি করতে হবে। এটা বলেই সাগর আর রাহাতের হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে আসলাম। নে, এইবার চাইলেও আর ঝগড়া করতে পারবি না। রাহাত, তুই এখন সোজা বাসায় চলে যাবি। আচ্ছা। আর বিকেলে দেখা হচ্ছে আবার। আচ্ছা, বিকালে ফোন দিস। সেদিন বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। অনেক ক্লান্ত লাগছে। কিছুদিন শরীরের ওপর দিয়ে অনেক দখল গিয়েছে। পরীক্ষার মধ্যে রাত জেগে পড়া, ঠিকমতো না ঘুমানো, রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম চোখে হুমড়ে দিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সাগরকে ফোন দিয়ে স্কুল মাঠে চলে আসতে বললাম। তারপর সেদিন বিকেলটা বেশ মজার কাটল। এর মাঝেই 2 দিন পার হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে সবে মাত্র সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে যাব, ঠিক তখনই পিছন থেকে কারো ডাক পড়ল। তাকিয়ে দেখি সাদিয়া হাজির। আমি ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা আমার রুমে চলে এলাম। একদিক থেকে বিরক্তও লাগছে সাদিয়া আসাতে, আবার অন্যদিক দিয়ে মনের মাঝে একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। রুমে এসে চুপচাপ ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল রাহাতের ফোনের আওয়াজে। এখন স্কুল মাঠে যেতে হবে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখি ভাবি আর সাদিয়া সোফায় বসেই টিভি দেখছে। আমি কোনো কথা না বলে ওদের সামনে দিয়েই বাইরে আসার জন্য দরজার কাছে এসেছি। কোথায় যাস? বাইরে। আসবি কখন? সঠিক জানি না, একটু দ্রুত আসিস। চেষ্টা করব। আমি দরজা খুলে সোজা বাইরে চলে আসলাম। হাঁটতে হাঁটতে আসলাম স্কুল মাঠে। সাগর আর রাহাত আগে থেকেই বসে আছে। আমিও ওদের পাশে গিয়ে বসলাম। কখন এসেছিস তোরা? এখানে আসার সময় তোকে ফোন দিয়েছিলাম। ও আমাদের বাসায় আমার আর এক ঝামেলা এসে উঠেছে। কিসের ঝামেলা? কে এসেছে? সাদিয়া। কখন? দুপুরের দিকে। ও, কি রে রাহাত, চুপ করে আছিস কেন? চুপচাপ বসে আছিস? কোথায় চুপচাপ? কোনো কথা বলছিস না? কি বলবো? তাহলে কি এখানে চুপচাপ বসে থাকবি? একটা কথা বলা ছিল। কি? আমি ভেবেছি মিথিলার সাথে আর কথা বলবো না, মানে ঝগড়াঝাটি আর করব না। সেটা তো ভালো কথা। ওর সামনে যাব না। কেন রে, তোর আবার কি হলো হঠাৎ? ও তো আমাকে পছন্দই করে না, সহ্য করতে পারে না। তাহলে শুধু শুধু ওর পিছনে ঘুরে কি হবে? তাহলে এখনই হাল ছেড়ে দিবি? আর কি করব বল, এভাবে আর ভালো লাগে না। তুই ওকে আবার বলে দেখ। থাক, আর বলতে হবে না, যা হবার তাই হবে। দেখ কোনটা ভালো হয়। তবে আমি আরেকবার মিথিলাকে বলে দেখি। থাক, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমি আর কথা বাড়ালাম না। আরো কিছুক্ষণ ওদের সাথে বসে থেকে সন্ধ্যার আগেই বাসায় চলে এলাম। বাসার সামনে এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। সোজা আমার রুমে চলে গেলাম। দেখি সাদিয়া আমার রুমে। তুই এখানে কি করছিস? হঠাৎ বলাতে সাদিয়া একটু চমকে উঠল। না কিছু না, এমনি আসছিলাম দেখতে। আমার রুমে দেখার মতো কিছুই নেই, যা বাইরে যা। একটু ভালো করে বললেই তো হতো। আমি ভালো করে বলতে পারি না। ভালো করে বলতে পারিস না নাকি বলিস না? সেটা তোকে জানতে হবে না, তুই যা এখন। আরে যাচ্ছি যাচ্ছি। ভাব, আমার সাথে কখনো মজা করতে আসবি না। তাহলে কি অন্য কিছু করতে আসবো?
মানে? মানে কিছু না। তুই যাবি এখান থেকে নাকি? আরে যাচ্ছি, আবার রাতে আসবো। রাতে আসবি মানে? সেটা পরে বুঝবি, এখন গেলাম। যা ভাগ। সাদিয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে বিছানার ওপর বসলাম। কি করব এখন? পড়ালেখা নেই, কতক্ষণ মোবাইল চেপা যায়। তবুও কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করলাম। একটু পর ভাবি ডেকে গেল খাবার খাওয়ার জন্য। আমি উঠে নিচে এলাম। মোটামুটি সবাই বসে আছে। আমি গিয়ে একপাশে একটা চেয়ার টেনে বসলাম। সবাই একসাথে খাবার শুরু করলাম। হঠাৎ সাদিয়ার উপর চোখ পড়তেই দেখি তাকিয়ে আছে। আমি ভ্রু কোচকে তাকিয়ে আবার নিজের প্লেটের দিকে তাকিয়ে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে ওখানে আর না থেকে সোজাসুজি রুমে চলে গেলাম। রুমে এসে আবারও ফোন ঘাটাঘাটি করছি। হঠাৎ মনে হলো দরজার কাছে কেউ আছে। তাকিয়ে দেখি কেউ তো নেই। তাহলে কি ভুল মনে হলো? যাই হোক, সেদিকে খেয়াল না করে ফোন চাপতে চাপতে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থাকা অবস্থায় মুখে কয়েকটা ফোঁটা পানি পড়তেই ঘুমটা ভেঙে গেল। মেজাজটা চরম আকারে বিগড়ে গেল। তাকিয়ে দেখি সাদিয়া। তুই আমার রুমে কি করছিস? তোকে কফি দিতে আসলাম। আমি কি তোকে বলেছি কফি আনতে? না। তাহলে আনলি কেন? আর সকাল সকাল আমার ঘুম ভাঙানোর সাহস হয় কি করে তোর? আজ নিজের হাতে কফি বানিয়ে সবাইকে দিয়েছি, তাই ভাবলাম তুই যদি খাস, এই জন্য নিয়ে আসলাম। আমি কফি খাই না, নিয়ে যা। একদিন খেলে কিছুই হবে না। আমি বললাম খাবো না, তারপরও বারবার বলছিস কেন? আমি নিজে বানিয়েছি। তুই নিজে বানিয়েছিস, তুই নিজেই খা। আমাকে দিতে চাচ্ছিস কেন? না জানি আবার কি মিশিয়ে আসছিস এর ভিতরে। আর কিছু বলল না। কফি হাতেই রুম থেকে বেরিয়ে গেল। সকাল সকাল এসে ঘুমের 12টা বাজিয়ে দিল। যাই হোক, ওকে একটু বকে দিতে পেরেছি। তারপর আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি সাদিয়া সোফায় বসে আছে আর ভাবি টেবিলের খাবার সাজাচ্ছে। সাদিয়া দেখি মাথা নিচু করে বসে আছে। আমি ভাবিকে খাবার দিতে বলে টেবিলে বসলাম। সকালে কফিটা খেয়েছিলি? না। কেন? তুমি তো জানোই আমি সকালে কফি অথবা চা খাই না। আজকে খেয়ে দেখতি, কফিটা কিন্তু খুব মজা হয়েছিল। বেশি ভালো জিনিস আমার পেটে সয় না। আমি কেন কথা বলেছি ভাবি সাদিয়া দুজনেই বুঝেছে, তাই আর কোনো কথা বলল না। আমিও চুপচাপ খাবার শেষ করে রুমে আসতে যাব। তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখি রাহাত ফোন দিয়েছে। কিরে, এত সকালে? কোথায় আছিস তুই? বাসায়। এখন একটু হসপিটালে চলে আয়। হসপিটালে কেন? মিথিলার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। তুই একটু তাড়াতাড়ি আয়, আর মিথিলাকে জানিয়ে দিস ব্যাপারটা। ও আমার নাম্বার ব্লক করে দিয়ে রেখেছে। আমি ফোনটা কেটে রুমে গিয়ে তৈরি হয়ে আম্মুকে বলেই বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আসার পথে মিথিলাকে বাসা থেকে বের হতে বললাম, আর আমিও মিথিলাদের বাসার সামনে চলে আসলাম। মিথিলাকে অনেক বুঝিয়ে তারপর দুজনে একসাথে হসপিটালে আসি। এসে দেখি রাহাত একটা রুমের বাইরে বেঞ্চের উপর বসে আছে। মিথিলা অলরেডি কান্না শুরু করে দিয়েছে। আঙ্কেল কোথায়? ভিতরে আছে। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? হঠাৎ করেই বাইকের সামনে চলে গিয়েছিল। ঠাস একটা থাপ্পড়ের শব্দ হলো। থাপ্পড়টা রাহাতের গালে পড়েছে আর মেরেছে মিথিলা। গাড়ি চালানোর সময় হুঁশ থাকে না? রাস্তায় কিভাবে গাড়ি চালাস? আরে কথাটা। আর একটা কথা বলবি না। তোর শত্রুতা আমার সাথে। আমার আব্বু কি ক্ষতি করেছে যার কারণে আমার আব্বুর ক্ষতি করলি? আরে কি করছিস? ওকে এভাবে বকছিস কেন? আর থাপ্পড়ি বা মারলি কেন? মারবো না তো কি করব? আমার আব্বুর যদি কিছু হয় তাহলে ওকে কিন্তু ছেড়ে দেবো না, পুলিশে দিয়ে দেবো ওকে। আর এটাও বলে দে যে জীবনে যেন আমার সামনে না আসে। কান্না করতে করতে জোরেই বলল। মিথিলা, তুই এত চিল্লাচিল্লি করছিস কেন? শান্ত হ, ব্যাপারটা আমি দেখছি। রাহাত আর ওখানে না দাঁড়িয়ে সোজা হসপিটালের বাইরে চলে এলো। আমি এত ডাকার পরেও পিছনে ফিরেও দেখল না। আমি মিথিলাকে ওখানেই বেঞ্চের উপর বসতে বলে দৌড়ে রাহাতের কাছে চলে এলাম। কোথায় যাচ্ছিস? দাঁড়া। বল। ওর চোখে পানি টলমল করছে। কোথায় যাচ্ছিস? বাসায় যাব। কি হয়েছে সঠিক বল তো আমাকে। আমি সকালে উঠে বাজারে যাচ্ছিলাম। আঙ্কেল হয়তো বাজারে এসেছিল। রাস্তা পার হবার সময় হঠাৎ একটা বাইক এসে আঙ্কেলকে ধাক্কা দিয়ে চলে যায়। পড়ে গিয়ে অনেক আঘাত পায়। অবস্থা খারাপ দেখে সাথে সাথে হসপিটালে নিয়ে এসে। ও, তাহলে অন্য কারোর বাইকে অ্যাক্সিডেন্ট করেছে আর মিথিলা মনে করেছে তোর বাইকে।
আচ্ছা, মিথিলাকে সব বুঝিয়ে বলবো, এখন চল। তারপর অনেক জোরাজোরি করে রাহাতকে আবার হসপিটালের ভিতরে নিয়ে এলাম। রাহাতকে দেখেই মিথিলা আবার উঠে দাঁড়ালো। তুই আবার এসেছিস? মিথিলা, তুই চুপ করে বস তো। হঠাৎ দেখি মিথিলার আম্মু কান্না করতে করতে হাজির। তোর আম্মুকে বলতে নিষেধ করেছিলাম। আম্মুকে না জানালে কি হতো? আমি বলেছিলাম পরে জানাতে। এখন তোর আম্মুকে সামলা। নিজেই কান্না করতে করতে অস্থির আবার আরেকজন। গিয়ে মিথিলার আম্মুকে বুঝিয়ে সুঝিয়ে ওখানেই বেঞ্চে বসালাম। তারপর সবাই চুপচাপ। একটু পর নার্স এসে বলল এখন রোগী বিপদমুক্ত, আর জ্ঞান ফিরলে আমাদের জানাবে। তাহলে আমি বাসায় চলে যাই? এখনই যাবি নাকি? তাহলে আর কি করব, বাসায় যেতে হবে। আর একটু পর একসাথে যাই। তুই থাক, আমি বাজার করতে এসে এখানে ফেঁসে গেছি। যদিও বাসায় ফোন করে বলে দিয়েছি ব্যাপারটা, তবু আর দেরি করা যাবে না। বাজার নিয়ে বাসায় ফিরতে হবে। আচ্ছা, যা তাহলে। আঙ্কেলের জ্ঞান ফিরলে একটু জানাস, আমি আবার আসবো। আচ্ছা। রাহাত চলে গেল। এখানে শুধু আমি, মিথিলা আর ওর আম্মু। বেশ কিছুক্ষণ পর আবার নার্স এসে বলল রোগীর জ্ঞান ফিরেছে। সাথে সাথেই মিথিলা আর ওর আম্মু উঠে চলে গেল। আমিও ওদের পিছে পিছে রুমের ভিতরে ঢুকলাম। আব্বু কেমন লাগছে এখন? বলো কেমন লাগছে? আরে আস্তে, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি সাগরের ফোন। কোথায় তুই? বাসায় আছি। শুনলাম মিথিলার আব্বু নাকি অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, আমিও হসপিটালে, ওনার কাছেই আছে। কোথায়, কোন হসপিটালে? আমাদের সদর হসপিটালে। এখন কেমন আছে? এখন একটু সুস্থ, জ্ঞান ফিরেছে। আমাকে একটা কাজে যেতে হবে, না হলে আমি আসতাম ওখানে। সমস্যা নেই, পরে এসে দেখা করে যাস। আচ্ছা, আর কখন কি হয় একটু জানাস। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দেই। নার্স এসে ডেকে গেল। আমি আর মিথিলা দুজনেই গেলাম। কিছু ওষুধ আর রিপোর্টের কাগজগুলো দিল। মিথিলা, তুই কিন্তু রাহাতের সাথে কাজটা ঠিক করিসনি। ঠিক করিনি মানে? ও যেটা করেছে এরপরও তুই ওর হয়ে কথা বলবি? তুই কিন্তু ভুল জানিস। কি ভুল? অ্যাক্সিডেন্টটা রাহাতের বাইকে হয়নি, অন্য কারো বাইকে হয়েছে। রাত ওখানে ছিল, তাই হসপিটালে নিয়ে এসেছে। আর তুই ওকে ভুল বুঝে ওর গালেই হাত তুললি। আমাকে আগে বলেনি কেন? ওকে বলতে দিয়েছিস? তুই ওকে সহ্যই করতে পারিস না। সত্যি, ও তোকে ভালোবাসে। কিন্তু রাহাত ছেলেটা খারাপ না, তুই ওকে আগে কষ্ট দিয়েছিস। কালকেও রাহাত আমার কাছে বলেছে তোকে আর বিরক্ত করবে না, তোর সাথে ঝগড়াঝাটি করে সেটা ও করবে না, আর তোর থেকে দূরেও চলে যেতে চেয়েছে। আর আজ যেটা করলি এরপরে তো আর আসবে না। মিথিলা মাথা নিচু করে আছে। আচ্ছা চল আঙ্কেলের কাছে যাই। আমরা ওষুধগুলো নিয়ে আবার আঙ্কেলের কাছে চলে এলাম। মিথিলা এখন অনেকটাই চুপচাপ আছে। আমিও আর কিছুক্ষণ থেকে আঙ্কেলের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে বেল দিতেই সাদিয়া দরজা খুলে দিল। একটু দাঁড়া, কথা আছে। আমি না দাঁড়িয়ে চলে আসছে। বললাম একটু কথা আছে। আঙ্কেলের শরীরের অবস্থা কেমন? ভালো। আর কোনো কথা বললাম না, সোজা রুমে চলে এলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফোন চিপছে। তখনই সাদিয়া আমার রুমে আসলো। আবার রুমে এসেছিস? আসবো না তো কি করব? আমার রুমে তোর কোনো কাজ আছে? হ্যাঁ আছে। আমার রুমে তোর কিসের কাজ? অনেক কাজ। ফাজলামো করার মোড়ে এখন আমি নেই, সর এখান থেকে। তুই যে মুড বানিয়েছিস, কখন ভালো হয় আর কখন খারাপ হয় বুঝি না। বেআইনের সাথে একটু মজা করবি, তাতেও তোর মুড থাকে না। এত কথা বলছিস কেন? যেতে বলছি না এখান থেকে। আমি বলছি তো সরি। সরি কিসের জন্য? আমি সেদিন তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটা ভুল করে ফেলেছি। শোন, আমি ওসব কথা ভুলে গিয়েছি, আর তুইও বদলে যা। ভুলেই যদি যাস তাহলে আমার সাথে কথা বলিস না কেন? বললাম তো সবকিছুই ভুলে গিয়েছি, মানে তোকেও ভুলে গিয়েছি। তুই না আমাকে ভালোবাসতি, তাহলে এত তাড়াতাড়ি ভুলে গেলি কি করে? ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। তখন মানুষ চিনতে ভুল করেছিলাম। তখন না হয় মানুষটা খারাপ ছিল, কিন্তু মানুষটা বদলাতে পারে। এখন আবার বলে দেখ। মজা পেলাম। আমি মজা পাওয়ার মতো কিছু বলিনি। কিন্তু আমার কাছে এটা সেরা জোকস ছিল। আমাকে মাফ করে দে। বললাম তো আমি সব ভুলে গিয়েছি। তুই আমাকে যা করতে বলবি তাই করব, যা শাস্তি দিবি তাই মাথা পেতে নেব। একটা টু শব্দ করব না। সত্যি?
আমি যা করতে বলবো তাই করবি? শুধু একবার বলে দেখ কি করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এখন চলে যা। সাকিব প্লিজ। চুপ, আর একটা কথা বলবি না। এই তো বললি আমার সব কথা শুনবি, এখন আবার কি হলো? দেখ আমার মন মানসিকতা এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। যখন ভুলটা করেছিলি তখন মনে ছিল না? তখন কোথায় গিয়েছিল তোর এই মানসিকতা? হাহ, তখন মনে ছিল না যে এইটার জন্য কত বড় বিপদ তৈরি হতে পারে? এখন এসেছি বড় বড় লেকচার দিতে, যত সব। তাকিয়ে দেখি সাদিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। তাতে আমার কি? আমার চোখ দিয়ে যখন পানি পড়েছিল তখন তো একবারও ফিরে দেখেনি। আমার রুম থেকে তোকে যেতে বলেছি। সাদিয়া অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। যা বলছি। সাকিব আমি বলছি তো, আমি এটার জন্য অনুতপ্ত। তোকে যেতে বলেছি, কানে যাচ্ছে না কথা? যা এখান থেকে। এক প্রকার জোর করেই সাদিয়াকে রুম থেকে বের করে দিলাম। দেখি ভাবি আমার রুমের দিকেই আসছে। সাদিয়া কান্না করতে করতে ওর রুমের দিকে চলে গেল। ভাবি হয়তো আমাকে জোরে কথা বলাতে শুনে এই দিকেই আসছিল, আর এসে সাদিয়াকে কান্না করতে দেখলো। আমি আমার মতো আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাগে আমার মাথাটা পুরো বিগড়ে আছে। এভাবেই সাদিয়ার সাথে খারাপ আচরণ করতে করতে কেটে গেল আরও 2 দিন। এই 2 দিনে সাদিয়াকে যে কতবার কাঁদিয়েছি তার কোনো হিসেব নেই। ভাবেও সবকিছুই বোঝে, কিন্তু কিছুই বলে না। কি আর বলবে? বিকেলের দিকে আমি, সাগর আর রাহাত স্কুল মাঠে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন মিথিলা এসে হাজির। আর হ্যাঁ, মিথিলার আব্বু আজ দুপুরে বাসায় চলে এসেছে, এখন অনেকটাই সুস্থ। তুই এখানে? আসলাম একটা কাজে। তোর আবার এখানে কিসের কাজ? আছে একটা জরুরি কাজ। তোরা থাক, কালকে দেখা হবে। রাহাত আর না থেকে চলে গেল। তারপর কারো কোনো কথা বলার সুযোগ দিল না। আমরা বুঝতে পেরেছি যে মিথিলা আসাতেই রাহাত উঠে চলে গেল। সেটা মিথিলাও হয়তো বুঝেছে। ওকে ডাক দে, যেতে দিস না। পারলে তুই গিয়ে ডেকে আয়। মিথিলা পিছন দিক থেকে রাহাতকে অনেকবার ডাকলো। রাহাত শুধু একবার পিছনে তাকিয়ে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। মিথিলাও দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি আর সাগর তো পুরাই আবাল হয়ে বসে আছি। হয়তো রাহাতও অবাক হয়েছে। কি ঘটলো এটা? কি হচ্ছেটা কি স্যার? বলছি ছাড়বো না। এটার মানে কি? মানে অনেক কিছু। অনেক মানুষ আছে স্যার, বলছি। তাহলে সাকিবের কাছে চল। স্যার যাচ্ছি। মিথিলা রাহাতকে ছেড়ে দেয়। রাহাত আর মিথিলা দুজনেই আবার আমাদের কাছে আসে। কিরে, চলে আসলি যে আবার? আমি নিয়ে এসেছি। মিথিলা, তুই এখানে কেন? সত্যি বলতে আমি রাহাতের কাছে এসেছি। রাহাতের কাছে? রাহাতের কাছে কেন? ওকে সরি বলতে এসেছি। রাহাত মাথা নিচু করে বসে আছে। আমাকে ক্ষমা করে দে। রাহাত চুপ করে আছে, কথা বলছে না। সত্যি আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তোর গাড়ির সাথে আব্বু অ্যাক্সিডেন্ট করেছে। আরে সমস্যা নেই। আমার দিকে তাকা। রাহাত অন্যদিকে তাকিয়ে আছে। এরপর মিথিলা যেটা করলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মিথিলা হাঁটু গেড়ে রাহাতের সামনে বসে এক হাত রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। এটা দেখেই রাহাত এক লাফে উঠে দাঁড়ালো। আমি সাগর দুজনেই উঠে দাঁড়িয়ে গেলাম। ওদের কাণ্ড দেখে আমি আর সাগর কেউই কিছু বলছি না, শুধু ওদের কাণ্ডগুলো দেখছি। এই কয়েকদিনে তোকে অনেক মিস করেছি, তোর শূন্যতা উপলব্ধি করেছি। এমনকি কয়েকদিন আগে করা তোর সাথে ঝগড়াগুলো এখনো আমি খুব মিস করি। বিশ্বাস কর, এই ঝগড়ার মাঝে আমার মনের অনেকটা জায়গা দখল করে নিয়েছিস। এসব চাইলেও আর দূরে যেতে পারবো না। কি হলো, এখনো রেগে আছিস? আমাকে ভালোবাসবি না? ওঠ। আমি বা সাগর এখন কোনো কথা বলছি না, শুধু দাঁড়িয়ে দেখছি। অনেক দেরি হয়ে গিয়েছে। কিসের দেরি হয়েছে? আমার কাছে আসতে দেরি করে ফেলেছিস। কোথায় দেরি করলাম? আমি একজনকে ভালোবাসি। মানে? হ্যাঁ, অনেক আগে থেকেই ভালো লাগতো। তারপর তুই না করার পর থেকে ওকে আপন করে নিয়েছি। দেখ, এখন একদম মজা করবি না। আমি মজা করছি না। কি বলছিস সেসব? যা সত্যি তাই বলেছি। ওই শালা, কি বলছিস এসব? ফাজলামো করো? হ্যাঁ, ফাজলেমো না, আমি সত্যি বলছি। আমাদের তো কখনো বলিস নেই। তোরা জানিস আগে থেকে। পাগল হয়েছিস নাকি? আমাদের কখন বললি? আমি পাগল হইনি, সত্যি বলছি। নাম কি মেয়েটার? মিথিলা এতক্ষণই কান্না করে দিয়েছে।
সাদিয়া। মানে? আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। ঠিকভাবে কথা বল। আমি আবার খারাপ কি বললাম? খারাপ বলিসনি মানে? সাগর রাহাতকে বোঝাতো, ও যেন পাগলাবো না করে। রাত তুই কি পাগল হয়েছিস? একদমই না, শুধু আমি না, সাদিয়াও আমাকে বলেছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, গিয়ে রাহাতের কলার ধরে বললাম, এই কি বলছিস এসব? কি বলছিস সাদিয়া তোকে? কি বলছে বল। কি করছিস? ওকে বলতে বল সাদিয়া কি বলেছে। বলেছে ভালোবাসে। না, এরকম কিছুই বলেনি তোকে, তুই মিথ্যা বলছিস। কেন মিথ্যা বলতে যাব? সত্যি এটা বলেছে। না, এটা হতেই পারে না, সাদিয়া আমাকে ভালোবাসে। শান্ত হ। শান্ত হব মানে? কি সব বলছে? আরে পুরো কথাটা তো শুনবি। মিথিলা কান্না করে চলেছে। আমি ভালোবাসি সাদিয়ার বান্ধবী মিথিলাকে। মানে? মিথিলা অবাক হয়ে রাহাতের দিকে তাকালো, চোখ দিয়ে পানি ঝরছে। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি আমি সাদিয়ার বান্ধবী মিথিলাকে ভালোবাসি। সাদিয়াও আমাকে বলেছে যে মিথিলা আমাকে ভালোবেসে ফেলেছে। এবার তো কলাটা ছাড়। তোকে বলেছে? আমি মিথিলার সাথে কথা না বললেও সাদিয়ার সাথে প্রতিদিনই কথা বলতাম। মিথিলার সম্পর্কে সবকিছু শুনেছি, আর এটা সাদিয়া বলেছে। তাহলে এত কাহিনী করলি কেন? সেটা মিথিলাকে একটু শাস্তি দেওয়ার জন্য। মানে? হ্যাঁ, ও আমাকে থাপ্পড় মেরেছিল, সেটা কি আমি ভুলে গেছি? এটা তারই প্রতিশোধ নিলাম। কুত্তা তুই! মিথিলার দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে রাহাতের দিকে তাকিয়ে আছে, আর চোখ দুটো রাগে লাল নীল হলুদ কালো রং ধারণ করেছে। কেমন যেন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই এখানে কিছু একটা হবে। সাগরকে টেনে নিয়ে এখান থেকে একটু দূরে এলাম। আমরা বিপদ সীমা পার করতেই ওইদিকে চতুর্থ বিশ্বযুদ্ধ লেগে গেল। মিথিলা রাহাতকে কিল ঘুষি যা পারছে দিচ্ছে, আর মুখ দিয়ে রাহাতের 14 গোষ্ঠীর সুনাম করছে। রাহাত আর দেরি না করে নিজের বুকে মিথিলাকে স্থান করে দিল। বাহ, কি সুন্দর মনোরম পরিবেশ। পরিবেশটা সুন্দর না? হ্যাঁ। কোনো হইচই আছে? ওই শালা, তুই কি তাহেরির মুখ থেকে যেসব ডায়লগ মার্কেট পাক হয়েছে সেইগুলো ছাড়ছিস? জানি না, তবে কথাগুলো মিলে গেছে। আমি আর সাগর অট্ট হাসিতে মেতে উঠলাম। পরিবেশটা শান্ত হওয়ার পরেই আমরা রাহাত আর মিথিলার কাছে গেলাম। মিথিলা রাহাত দুজনকে ছেড়ে দিল। এত মানুষের ভিতরে তোরা এসব করছিস রে, লজ্জা হওয়া দরকার তোদের। শালা মাথায় গার্ডটা দিলে সব ঠিক হয়ে যাবে। কোনো কথাই শুনতে চাই না। টিট দিবি কবে তাই বল। কিসের জন্য? কিসের জন্য মানে? কোচে খোকা হয়ে গেলি নাকি? কিসের ট্রিট? তোরা এক হয়ে গেলি সেটার? কোথায় এক হয়েছি? আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। তাই নাকি? হ্যাঁ, আমি এতক্ষণ মজা করেছিলাম। এসব প্রেম ভালোবাসার উপর আমার একটুও বিশ্বাস নেই। মানে কি বলছিস? মানে এটাই, এসব প্রেম ভালোবাসা নামক ন্যাকামো করে আমাকে পাবি না। আমাকে পেতে হলে বিয়ে করতে হবে। এখন না, তুই তোর বাসায় বলে আমাদের বাসায় প্রস্তাব পাঠাবি। কিন্তু এখন আমার বিয়ের বয়স হয়নি। আমি এত কথা শুনতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করবি, এই বলে দিলাম। আল্লাহ, এটা আবার কেমন পেরেশানির মধ্যে পড়লাম। কেন, তুই কি কখনো বিয়ে করবি না নাকি? বিয়ে করব না কেন? বিয়ে করব, কিন্তু এখন না। বিয়ে যখন করবি তখন আগেই করে নে, সমস্যা কোথায়? তোরা বুঝতে পারছিস না? তোকে চিন্তা করতে হবে না, তোর বাসায় আমরা বলে দেব। শালা এত খই ফুটছে মুখ দিয়ে। তাহলে তুমি সাদিয়াকে বিয়ে করোনি কেন? আমি সাদিয়াকে বিয়ে করব কেন? কেন তুই সাদিয়াকে ভালোবাসিস না? না, এটা বলার সাথেই ওরা সবাই একসাথে হেসে উঠল। এভাবে হাসছিস কেন পাগলের মতো? তুই যে সাদিয়াকে ভালোবাসিস না এটা প্রমাণ একটু আগেও আমরা পেয়েছি। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। শালা মিসকে শয়তান, ডুবে ডুবে জল খায়। তুই যদি এতই ভালোবাসিস তাহলে ওকে মেনে নিস না কেন? নেব, তবে ওকে আগে শাস্তি দেব, তারপর। অনেক কাঁদিয়েছে আমাকে, আমিও কম ছেড়ে দেব নাকি? হ্যাঁ, ওকে আগে বোঝাবো কষ্ট কাকে বলে, তারপর। তোরা যাই বলিস, মেয়েদের কষ্ট দেওয়া আমার একদমই পছন্দ না। এই যে শোনো, ভূতের মুখে রাম নাম। মিথিলা তোকে একটা থাপ্পড় দিয়েছিল বলে ওকে একটু আগে কান্না করিয়ে ছেড়েছিস, আর এখন সাধু সাচ্ছ না?
শালা মিচকে শয়তান আমি না তুই। ঠিকই বলছিস। একটা থাপ্পড়ের শাস্তি হিসেবে মিথিলাকে কান্না করতে হয়েছে। আর একবার ভাব, সাদিয়া আমার সাথে যেটা করেছে সেটার জন্য ওকে কত বড় শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, কষ্ট দিস, কিন্তু দেখিস খারাপ কিছু যেন না করে। আর সাদিয়া অনেক বদলে গিয়েছে, এখনো তোকে পাগলের মতো ভালোবাসে, এটা কিন্তু মাথায় রাখিস। আচ্ছা তাহলে বাসার দিকে যাওয়া যাক, সন্ধ্যা লেগে যাচ্ছে। আর দেরি না করে সবাই যার যার মতো বাসায় পৌঁছে গেলাম। বেল দিতেই আজকেও সাদিয়া এসে দরজা খুলে দিল। কোনো কথা বললাম না, সোজা রুমে চলে আসলাম। কি কথাই বা বলবো। কিছুক্ষণ থেকে হেডফোনটা নিয়ে ছাদে চলে আসলাম। একটু পর কারো আসার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি সাদিয়া এসেই ছাদের এক কোণায় চলে গেল। আমি বারবার আর চোখে দেখছি যে কি করে। সাদিয়া হয়তো ভেবেছে আমি কিছু একটা বলবো, যে তুই ছাদে কেন, এরকম কিছু, কিন্তু আমি তো কিছুই বলছি না। সাদিয়া আমাকে দেখছে কিন্তু কথা বলার সাহস পাচ্ছে না। একবারে হেঁটে হেঁটে ছাদের এই পাশে আবার ওই পাশে যাচ্ছে, বারবার আর চোখে দেখছি আমাকে। যখন দেখলো আমি কিছুই বলছি না, তখন নিজে থেকে এসেই কথা বলল। কি করিস? কি করিস? দেখছিস না কি করছি? এই তো কথা ফুটেছে, তোর সাথে কথা আছে। আমার শোনার ইচ্ছা নেই। আচ্ছা, আমি কি করলে আমাকে ক্ষমা করবি? তুই এখান থেকে গেলে। মিথ্যা বলবি না। তোর কোনো কাজ আছে এখানে? আছে তো, তোর সাথে কথা বলা। তুই কি সবসময় মজা করার জন্যই আসিস? না, আমি মজা করার জন্য আসি না। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা বা শোনার কোনো ইচ্ছা আমার নেই। জানি তো এখন অন্য কাউকে পেয়ে গেছিস। কি বলতে চাচ্ছিস তুই? যেটা বললাম সেটাই। তুই এখানে বকবক করতে আসছিস? যেটা মনে করিস। তুই যদি এখানে থাকতে চাস তাহলে চুপ করে থাকবি, আর না হলে ছাদ থেকে নেমে যাবে। তোদের ছাদ তোরা ইচ্ছা করলে নামিয়েও দিতে পারিস। চুপ করবি তুই? তুই এরকম করিস কেন? তাতে তোর কি? আমার অনেক কিছু। আমি কিছুক্ষণ সাদিয়ার দিকে তাকিয়ে থেকে চুপ হয়ে গেলাম, আর কিছুই বললাম না। মেয়েটার নাম কি? কোন মেয়েটা? এখন যার সাথে রিলেশনে আছিস। এসব আজাইরা কথা শোনার টাইম আমার নেই, তুই যা এখান থেকে। বল না, দেখতে কেমন? আমার থেকেও সুন্দর, তাই না? আজাইরা কথা বলা বন্ধ করবি? হ্যাঁ, এসব তোর কাছে আজাইরা কথা মনে হচ্ছে? তা নয় তো কি। বল না আমাকে, আমাকে বললে সমস্যা কোথায়? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই কি আমাকে সত্যি ভুলে গেছিস? তোকে মনে রাখার মতো কি আছে? আমি সত্যি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু এখন তো আমি সেটার জন্য অনুতপ্ত। তোর অনুতপ্তের গোষ্ঠী কেলাই। তুই যাবি এখান থেকে? না, যাব না। তোকে কিন্তু ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। আমি কি মানা করেছি? তুই যদি মনে করে থাকিস এইটাই আমি উপযুক্ত শাস্তি পাবো, তাহলে এটাই কর। তোর মতো মেয়ের সাথে কথা বলাই ভুল হয়েছে। হয়তো আমি খারাপ, একটু বেশিই খারাপ, কিন্তু আমি খারাপ থাকা অবস্থায় যেইটুকু ভালোবেসেছিলি এখন একটু ভালোবেসে দেখ। এক ভুল বারবার করতে চাই না। আমাকে একটা সুযোগ দে প্লিজ। তোর সব ফালতু কথা শোনার সময় নেই আমার। থাক তুই, আমি চলে যাচ্ছি। এই বলে আমি ছাদ থেকে নেমে আসতে যাব, তখনই সাদিয়া পিছন থেকে এসে জড়িয়ে ধরলো। আমাকে রেখে কোথাও যাস না প্লিজ, থাকতে পারবো না তোকে ছাড়া। আমাকে ছাড় প্লিজ, আরেকটা সুযোগ দে, আমি প্রমাণ করে দেব কতটা ভালোবাসি তোকে। ছাড়তে বলেছে কিন্তু আমাকে। সত্যি থাকতে পারবো না তোকে ছাড়া, অনেক ভালোবাসি, অনেক। ছাড় আমাকে। এই বলে এক ঝটকায় সাদিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। জোরে ধাক্কা দেওয়াতে সাদিয়া নিজেকে সামলাতে না পারে ছাদের সিঁড়ির দেওয়ালের সাথে ধাক্কা লেগে যায়। আঘাত পেয়েছে হয়তো। সাদিয়াকে এভাবে আঘাত পেতে দেখলে নিজের মনের মাঝে একটা ধাক করে উঠল। ওর কাছে যেতে গিয়েও গেলাম না। তোকে একবার বলেছিলাম আমাকে স্পর্শ করবি না, তারপরেও কেন? তুই আমাকে যা পারিস তাই কর, তবুও ছেড়ে যাস না। তুই আমার সামনে আসবি না। আমি আসবো, বারবার আসবো, দেখি তুই কত কষ্ট দিতে পারিস। আমাকে নিয়ে যেসব স্বপ্ন দেখছিস না, সব ভুলে যা। পারবো না। শুধু শুধু কষ্ট পাবি। জানতে চেয়েছিলে না আমি অন্য কাউকে ভালোবাসি কিনা? আমি অন্য কাউকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব। আর কিছু বললাম না, সোজা আমার রুমে চলে আসলাম। কথাগুলো শোনার পর সাদিয়ার মুখটা দেখার মতো ছিল।
এতদিন মনে হচ্ছে কষ্টটা কি জিনিস সেটা সাদিয়াকে একটু হলেও বোঝাতে পেরেছি। রুমে এসে শুয়ে আছি, ওইদিকে সাদিয়া কান্না করতে করতে রুমে চলে যায়। রাতে ভাবি সাদিয়াকে খাবার জন্য ডাকতে গিয়ে দেখে শুয়ে শুয়ে কান্না করছে। কান্না করার কারণটা হয়তো ভাবি বুঝতে পেরেছে। ভাবি সাদিয়াকে অনেক বুঝিয়ে খাবার খাওয়ার জন্য নিচে নিয়ে আসলো। আমিও খাওয়ার জন্য এসেছি। সবাই যার যার মতোই খাচ্ছে। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে শুধু ভাত নাড়াচাড়ি করছে। কি ব্যাপার সাদিয়া, তুমি খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি। আম্মু, একটা কথা বলার ছিল। কি কথা? সাদিয়া আর ভাবি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা ভেবেছে আমি সাদিয়াকে নিয়ে হয়তো আম্মুকে কিছু বলবো। আমি কাল আপুদের বাসায় যাব। হঠাৎ আপুদের বাসায়? আগে তো যেতে বললো যাইতি না। এমনি অনেকদিন যাওয়া হয় না, তাই ভাবলাম এখন কলেজ নাই, একটু ঘুরে আসি। আচ্ছা যাস, কখন যাবি? এই তো কালকে সকালে রওনা দিব ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বুকে বলে রাখবো। আচ্ছা ঠিক আছে। আমি আবারও খাওয়ায় মনোযোগ দিলাম, কিন্তু সাদিয়ার দিকে চোখ পড়তে দেখি খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখে পানি টলমল করছে। ওর আবার কি হলো বুঝলাম না। আমি চুপচাপ খাবার শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে আপুকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। আপুর সাথে কথা বলার সময় ভাবি আসলো আমার রুমে। কথা বলা শেষ করে ফোনটা কেটে দিয়ে ভাবির দিকে তাকাই। ভাবি তুমি? আসলাম। বসো এখানে, কিছু বলবে? না, কি বলবো? কাল কখন যাবি? খাবার টেবিলে তো বললামই সকালে যাব। ও হয়তো খেয়াল করেনি। আচ্ছা, তোর কিছু গোছানো লাগবে? না, তেমন কিছু লাগবে না। আর আমি তো বেশি দিন থাকবো না, শুধু অল্প কিছু কাপড় নিলেই হবে। ও ভাবি আরো কিছুক্ষণ আমার পাশে বসে থেকে চলে গেল। হয়তো অন্য কিছু বলার জন্য এসেছিল, কিন্তু সাহস হয়ে ওঠেনি। আমিও আর যেচে কিছু শুনতে চেলাম না। হয়তো সাদিয়ার ব্যাপারে কিছু শুনতে চেয়েছিল। যাই হোক, আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়ার দুইটা মায়াবী চোখ আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। এটাই সেই চোখ যার মায়ায় অনেক আগেই জড়িয়েছি, অনেক আগে এই চোখের গভীরে নিজেকে হারিয়েছি। হ্যাঁ, সাদিয়া আমার সামনে, কিন্তু এত সকালে আমার রুমে কেন? আমি মাথাটা একটু উঠিয়ে, তুই এখানে কেন? তুই সত্যি তোর আপুদের বাসায় যাবি? রাতে শুনতে পাসনি? আমার জন্য চলে যাচ্ছিস তাই না? তোর জন্য যাব কেন? আমি তোদের বাসায় এসে রয়েছি, তোকে বিরক্ত করছি, এই জন্য আমার থেকে মুক্তি পাওয়ার জন্য তোর আপুদের বাসায় চলে যাচ্ছিস? তুই যেটা মনে করিস। আমাকে কি আর একটাবার সুযোগ দেয়া যায় না? সকাল সকাল মেজাজটা খারাপ করিস না, যা রুমে যা। আমি কি এতটাই খারাপ হয়ে গিয়েছি? তুই যাবি এখান থেকে? না গেলে কি করবি? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। দে না দে, এতে যদি তোর কষ্টটা একটু কমে তাহলে তাই দে। আমার হাতটা টেনে নিয়ে ওর মুখে আঘাত করছে বারবার। যা এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি তোর অশান্তির কারণ তাই না? তোকে এখন দেখতে ইচ্ছে করে না। দেখতে হবে, তুই যত দূরে ঠেলে দিবি ততই পাশে পাবি। তোর সব ভাওতাবাজি কথা বাদ দিয়ে অন্য রাস্তা দেখ। অন্য রাস্তায় দেখবো? আমি যদি তোকে না পাই তাহলে অন্য কারো হতে দেব না, কথাটা মাথায় রাখিস। আর তুই বললি না যে অন্য কাউকে ভালোবাসিস, ওই মেয়েকে যদি আমি পাই তাহলে দেখে নিস তুই। কোনো দিনও পাবি না। তোর যা ইচ্ছা করতে পারিস, তবে একটা কথা শুনে রাখ, এরপর যদি তোর করা কোনো কাজের জন্য আমার অথবা আমার পরিবারের উপর কোনো প্রভাব পড়ে, তবে তুই দেখে নিস আমি কি করতে পারি। সাদিয়া আর কোনো কথা না বলে চোখ মুছতে মুছতেই রুম থেকে বেরিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ আবুদের বাসায় যাব অনেক দিন পর। অতঃপর ফ্রেশ হয়ে এসে দেখি খাবার রেডি আছে। সাদিয়া সোফায় বসে মোবাইল টিপছে। আমি টেবিলে বসেই ভাবিকে খাবার দিতে বললাম। খাবার শেষ করে আম্মুকে বললাম কিছু টাকা দিতে, আর আমি রুমে এসে তৈরি হয়ে নিলাম। অল্প কিছুক্ষণ পরে কাপড় চোপড় নিয়ে আর দেরি করব না, নিচে এসে আম্মুর থেকে টাকা নিয়ে আম্মু আর ভাবিকে বলে বেরিয়ে পড়লাম। বের হবার সময় সাদিয়ার মুখটা দেখার মতো ছিল। যাই হোক, আর দেরি না করে রওনা দিলাম আপুদের বাসার উদ্দেশ্যে। অনেকক্ষণ পর অবশেষে আপুদের বাসায় এসে পৌঁছালাম। বাসার সামনে এসে বেল দিতেই তন্নি এসে দরজা খুলে দিল।
তন্নি হচ্ছে আপুর মেয়ে। কেমন আছো মামা? মামা তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। তাই নাকি? তুমি তো অনেক বড় হয়ে গেছো। তোমার আম্মু কোথায়? আম্মু তো রান্নাঘরে, ভেতরে এসো। কে এসেছে? মামা এসেছে। কেমন আছিস আপু? ভালোই আছি, তুই কেমন আছিস? এই তো চলছে কোনো রকম। তোকে তো চিনতেই পারছি না, তুই এত সুন্দর হলি কবে? কোথায় সুন্দর হয়েছে? এখন তো বলবি। আচ্ছা যা, তন্নির দাদা দাদির সাথে কথা বলে আয়, আর অল্প একটু সময় লাগবে রান্না শেষ করতে। কোথায় ওনারা? ছাদে আছে, চলো আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর দুলাভাই কোথায়? তোর দুলাভাই তো এই সময় অফিসে থাকে। ও আচ্ছা। আপু চলে গেল। আমিও তন্নির সাথে কথা বলতে বলতে ছাদে চলে গেলাম। এসে দেখি তো তন্নির দাদা দাদি একসাথে বসে আছে। আমি ওনাদের সাথে বসে কথা বলছি। হঠাৎ পাশের একটা ছাদ থেকে একটা মেয়ে তন্নিকে ডাক দিল। পাশের বাসাটা হচ্ছে দোলাভাইয়ের চাচুদের। দুইটা বাসা একসাথেই লাগানো, শুধু মাঝখান থেকে এক দেয়া একটা ছোট্ট দেওয়াল। কিন্তু এই মেয়েটাকে তো আমি চিনি। ওর নাম যতদূর মনে পড়ে রাইসা, আমার দুলাভাইয়ের চাচাতো বোন। যাই হোক, আমি আমার মতো ওনাদের সাথে কথা বলছি। ওইদিকে তন্নি ওই মেয়েটার কাছে, ওইটা খেয়ে রে, তোদের বাসায় এসেছে? আমার মামা। তোর মামা? আগে তো দেখিনি। আগে দেখছো কিন্তু চিনতে পারছো না। দেখে থাকলে চিনবো না কেন? এটা হচ্ছে সাকিব মামা। সাকিব মানে? ও এত মোটা হলো কবে? এতদিনে হয়েছে। যা, আমি দুপুরে তোদের বাসায় যাব। কেন? কাজ আছে তাই। আমি জানি তো কি কাজ। কি কাজ? বলা যাবে না। তারপর তন্নি আবার আমাদের কাছে চলে আসলো। আমিও ওর দাদা দাদিকে বলে নিচে চলে আসলাম। নিচে আসতেই আপু তন্নিকে বলল আমাকে রুমে নিয়ে যেতে। তন্নি একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। কিছুক্ষণ রুমেই পার হয়ে গেল। সাদিয়ার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। আবার কখন কি করে বসে তা আল্লাহই জানে। আমি রুম থেকে বের হলাম না। দুপুরে আপু আসলো খাবার খাওয়ার জন্য ডাকতে। আমিও নিচে গিয়ে দেখি সবাই আছে, শুধু দুলাভাই বাদে। তন্নি আর রাইসা সোফায় বসে টিভি দেখছে। আমি গিয়ে টেবিলে বসলাম। আপু খাবার বেড়ে দিচ্ছে। এত খাবার? কোথায় এত খাবার? তন্নি খেয়েছে? না। মামা আসো, খেয়ে যাও। আচ্ছা মামা। রাইসা তুইও আয়, খেতে বস। তোমরাই খাও। তোমার ভাইও তো শুধু তন্নিকেই ডাকলো, আমাকে বললো না। আমি কি সব খেয়ে নিতাম নাকি? আমার ভাই না বললে আসা যাবে না নাকি? আমি কিছু বলছি না, শুধু চুপচাপ শুনে যাচ্ছি। সবাই একসাথে খেতে শুরু করলাম। খাওয়া শেষে আমি উঠে হাত ধুয়ে সোফাতে বসলাম। তারপর রাইসার সাথে এক কথায় দুই কথায় বেশ ভালোই আড্ডায় মেতে উঠল। বিকেলেও একসাথে ঘুরতে গিয়েছিলাম। এভাবেই চলছিল দিনগুলো। রাইসার সাথে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে। আগে যখন আসতাম তখন এত কথা বলতো না আমার সাথে, কিন্তু এবার বেশ ভালোই কথা বলছে। আসলে সবাই সবসময় ভালোটাই খোঁজে। যতই বলুক যে আমার কালো মেয়ে বা কালো ছেলে পছন্দ, কালো ছেলে বা মেয়ের মন অনেক ভালো হয়, কিন্তু মনে মনে তারা রাজপুত্র আর রাজকন্যাই খোঁজে। হাতে গোনা কয়েকজন লোক পাওয়া যাবে হয়তো, এরা যারা বিপরীত। এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। আজ বাসায় যাচ্ছি। এই কয়েকদিন বেশ আনন্দেই কেটেছে। এই আনন্দের মাঝেও সাদিয়ার বলা কথাটা ফেলতে পারেনি মাথা থেকে। সব সময় শুধু এটাই ভেবেছি যে কি থেকে কি করে বসে মেয়েটা। সবার থেকে বিদায় নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ খানিকটা সময় লেগে গেল বাসায় আসতে। এতদিনে হয়তো সাদিয়া বাসায় চলে গিয়েছে। বাসার সামনে এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুর সাথে কথা বলতে বলতে ভিতরে আসলাম। দেখি ভাবি সোফায় বসে আছে। ভাবির সাথে কথা বলে আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে মোবাইলটা নিয়ে ছাদে চলে গেলাম। যেটা ভেবেছিলাম সেটাই, সাদিয়া চলে গিয়েছে। কিছুক্ষণ পর রাহাত আর সাগরকে ফোন দিয়ে স্কুল মাঠে আসতে বলে আমিও ওখানে চলে গেলাম। ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরে এলাম। এভাবেই আরো 2টা দিন পার হয়ে গেল।
এর মাঝে সাদিয়া আর কোনো খোঁজখবর পায়নি। আজকে রাতে খাবার খাওয়ার জন্য নিচে এসে দেখি সবাই একসাথে, মানে ভাইয়া, ভাবি, আম্মু, আব্বু সবাই আছে। কিন্তু এখন সবাই একসাথে কেন, আর কি কথাই বা বলছে? আমি নিচে নামতেই সবাই চুপ হয়ে গেল, আর ভাবি ওনার রুমে চলে গেল। ভাইয়াও ভাবির পিছন পিছন রুমে গেল। আম্মুকে বললাম খাবার দিতে। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুই জানতে চাইলাম না যে কি হয়েছে ওখানে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হাঁটতে হাঁটতে রাহাতের বাসায় চলে গেলাম। ওদের বাসায় এসে আন্টির সাথে কথা বলছি। অনেকদিন পরে আবার রাহাতের বাসায় এলাম। ওখানেই দুপুর পর্যন্ত থাকলাম। দুপুরের পর খাওয়া দাওয়াটা এখানেই করলাম। হঠাৎ ফোনটা বেজে ওঠে। দেখি ভাবি ফোন দিয়েছে। ভাবি আবার এখন ফোন দিল কেন? আমি তো বলে এসেছিলাম যে বাসায়। হ্যালো ভাবি। কোথায় তুই? এ তো রাহাতদের বাসায়। কোথায় তুই? এখন হসপিটালে চলে আয় দ্রুত। হসপিটালে মানে? আর তোমার গলাটা এরকম লাগছে কেন? কিছু হয়েছে? হ্যাঁ, সাথী অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনা মাত্রই যেন হৃদয় স্পন্দনটা বন্ধ হয়ে গেল। কি বলছো? হ্যাঁ সত্যি, তুই দ্রুত হসপিটালে চলে আয়। আচ্ছা, আমি এখনই আসছি। ফোনটা রেখে আন্টিকে বলি এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে এলাম। রাহাতও আসলো আমার সাথে। রওনা দিলাম হসপিটালে। হসপিটালে এসে দেখি আঙ্কেল আর ভাইয়া বাইরে বসে আছে। আমার মাথা কাজ করছে না, কি থেকে কি হয়ে গেল। এখন সাদিয়ার যদি কিছু হয়ে যায়, না না, ওর কিছু হবে না, আর কিছু হতেই পারে না। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম সাদিয়া কোথায়। ভাইয়া বলল রুমের ভিতরে। আমি দেরি না করে এক দৌড়ে রুমের ভিতরে চলে আসি। দেখি সবাই আছে, আম্মু, ভাবি সবাই, আর সাদিয়া বেডে শুয়ে আছে। আমাকে ভেতরে ঢুকতে দেখেই সবাই বাইরে চলে গেল। আমার মাথায় কিছুই ঢুকছে না, কি করব কিছু বুঝতেও পারছি না। দেখি সাদিয়ার হাত, পায়ে, মাথায় অনেক জায়গায় ব্যান্ডেজ করা, স্লাইন চলছে, মুখে অক্সিজেন মাস্ক। এই সাদিয়া, কি হয়েছে তোর? চোখ ফুল, কিভাবে হলো এসব? ও কোনো কথা বলছে না। ডাক্তার বলেছে অ্যাক্সিডেন্টে অনেক ক্ষতি হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে আর বাঁচানো সম্ভব না। না, কিছুই হবে না। আমি এসেছি, টাকা বলছি। আমাদের বাসা থেকে আসার দিনও তোর কথাই বলছিল, তোকে অনেক ভালোবাসে। ভাবি, আমি জানি সেটা, আমাকে কতটা ভালোবাসে, কিন্তু এসব কি হয়ে গেল? আমিও যে ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ও তো বললো তুই এখন ওকে ভালোবাসিস না, ওর উপর রেগে আছিস, অভিমান করে আছিস। আমি সেটা তো শুধু ওকে শাস্তি দেওয়ার জন্য বলেছি, কিন্তু বিশ্বাস করো, ওকে কষ্ট দেওয়ার পর নিজের মনটা ছটফট করে ওর জন্য। একদমই ঠিক বলেছে। সাদিয়াকে অনেক ভালোবাসে, তার প্রমাণ আমরা সেদিনও পেয়েছি। সেদিন আমি বলেছিলাম যে আমি সাদিয়াকে ভালোবাসি, কিন্তু এটা শোনার পরে ওর মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। ভাবি, ওকে চোখ খুলতে বলো না। আমি ওকে এখনো ভালোবাসি, থাকতে পারবো না ওকে ছাড়া। তুই তো ওকে এখনো ক্ষমা করিসনি। আমি সবকিছু ভুলে গিয়েছি, বিশ্বাস করো, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ওকে উঠতে বলো প্লিজ, প্লিজ। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি সাদিয়া মুখ থেকে অক্সিজেন খুলে নিয়েছে। সাদিয়ার জ্ঞান ফিরেছে। কেউ ডক্টরকে ডাকো। রাহাত, যা ডক্টরকে ডাক। কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছি। কি করে হলো এসব? তোকে শুধু বলেছিলাম আমার সামনে থেকে চলে যেতে, আমার জীবন থেকে না। আমাকে ছেড়ে যাবে না তো? কখনোই না। তোকে ছাড়া কি করে থাকবো বল? তাহলে ওই মেয়ে কে ছিল? কোন মেয়ে? তুই যাকে ভালোবাসি কথাটা বলেছিলি। মিথ্যা বলেছিলাম তোকে জ্বালানোর জন্য। সত্যি তো? একদম সত্যি। একটা কথা রাখবি? কি? একবার জড়িয়ে ধরবি? আমি আর দেরি না করে সাদিয়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিলাম। আমাকে কথা দে কখনো ছেড়ে যাবে না। কখনোই না, তোকে ছাড়া থাকতে পারবো না। আমাকে বিয়ে করবি? করব। তুই সুস্থ হয়ে নে, আমি আব্বুকে তোর কথা বলবো। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আর কি, আয়োজন শুরু করা যাক। তাহলে দেবর আমার বোনকে পাগল করিয়ে নিল। দেখতে হবে না ভাইটা কার। আমি সাদিয়াকে ছেড়ে দিলাম। যাও, সবাইকে ডেকে নিয়ে আসো। আমাদের আর ডাকতে যেতে হবে না, আমরা চলে এসেছি। আর শুধু শুধু ভয় পাচ্ছিলাম আমরা।
আঙ্কেল দেখছেন তো, আমি বলেছিলাম না? দেখলাম। হঠাৎ করে সাদিয়া উঠে বসে পড়ল আর একে একে হাত পায়ের সব ব্যান্ডেজ খুলতে লাগলো। আরে কি করছিস? দেখতে পারছিস না কি করছি? এসব ব্যান্ডেজ খুলছিস কেন? চুপচাপ বসে থাক আর বিয়ের জন্য মানসিক ও শারীরিক পরিস্থিতি নেই। আব্বু, তাহলে সবকিছু শুরু করা যাক। হ্যাঁ, শুভ কাজ যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। কি বলেন বিআই? হ্যাঁ, তা ঠিকই বলেছেন। এসব হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা হওয়ার সেটাই, সাদিয়া অ্যাক্সিডেন্ট করেনি। মানে? মানেটা আমি বলছি, সাদিয়ার অ্যাক্সিডেন্টের অভিনয় করেছে তোকে বিয়েতে রাজি করানোর জন্য। তুই আপুদের বাসায় যাওয়ার পর সাদিয়া আমাকে সব বলেছে তোদের মাঝে কি চলছে, আর তুই ওকে বলেছিস যে তুই অন্য মেয়েকে ভালোবাসিস। সেটার জন্য আরো ক্ষেপে গিয়েছিল সাদিয়া, এমন ক্ষেপে গিয়েছিল যে আমাদের সবাইকে রাজি হতে হলো। কিন্তু আমরা সবাই মেনে নিলেও একটা চিন্তা সবাই মাথায় ঘুরপাক খাচ্ছিল যে তুই রাজি হবি কিনা। কিন্তু সাদিয়া বলে তোকে রাজি করানোর দায়িত্বটা ওকে দিতে। তারপর যা হবার তাই হলো, আমরা শুধু ওর সাথে তাল মিলিয়েছি। তার মানে এসব কিছু সব সাজানো নাটক ছিল? এটা তোমরা মোটেও ঠিক করনি। একদম ঠিক হয়েছে। এখন তালবাহানা বাদ দিয়ে বিয়েটা করে নে। তুমি এখানে? আমিও আছি। তোরা কোথা থেকে? তোর শ্বশুরবাড়ি থেকে। মানে? তোর বিয়ের জন্য সবকিছু তৈরি করে আসলাম। সবকিছু তৈরি করে আসলি মানে কি? মানে বিয়েটা তো ওই বাড়িতেই হবে, তাই না? আমাদের বাসাটা সাজিয়েছি, সাদিয়ার কথা মতোই হয়েছে। আর আজ রাজি না হলেও তোমাদের জোর করে বিয়ে দেওয়া হতো। এমনটা করা একদমই ঠিক হয়নি। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা পরে দেখা যাবে, আগে গিয়ে তৈরি হয়ে নে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জোর করে বাসায় নিয়ে এলো। বাসায় এসে রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ আমাদের বাসাটা সাজানো হচ্ছে, সব কিছুই তৈরি করে রাখা ছিল। এক কথায় এটা অনেক বড় একটা চক্রান্ত আমার বিরুদ্ধে। নিজে নিজেই আবার ভাবলাম, যখন এত কিছু হয়ে গিয়েছে তখন আর কথা বাড়িয়ে লাভ কি, বিয়েটা করেই ফেলি। আমাকে তৈরি করে নিয়ে সাদিয়াদের বাসায় হাজির হলো। যাবতীয় সব নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পন্ন হলো। ঝামেলা মিটিয়ে সাদিয়াকে নিয়ে আমাদের বাসায় চলে গেলাম। রাতে সাগর আর রাহাতের সাথে ছাদে বসে কথা বলছে। তোর ব্যাপারটা হয়তো ক্লিয়ার হয়ে গেল, এখন আমরা কি করব? তুইও মিথিলাকে বলে একটা প্ল্যান করে তোর আর ওর বাসায় লোকজনকে রাজি করিয়ে নে। শালা, এটা যদি সব জায়গায় খাটতো তাহলে তো হয়েই যেত। তোরা প্ল্যান করে করি বিয়ে কর, আর আমি প্ল্যান করি কিভাবে সিঙ্গেল থাকা যায়। আচ্ছা হয়েছে, অনেক রাত হয়ে গেল, এখন যাওয়া যাক। তোমার তো আর তর্স হয়েছে না, এখন তো যাবেই। তোদের হোক, তোরাও বুঝতে পারবে। আচ্ছা, আমাদের বাসায় যেতে হবে। আজকে যেতে হবে না, সকালে উঠে চলে যাস। আমরা কাল আবার এসে দেখে যাব যে তুই ঠিক আছিস কিনা। কেন? আমার আবার কি হবে? না মানে দেখা গেল আজ রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কি? আরে থাক, অত কিছু বোঝা লাগবে না এখন। ওরা দুইজন চলে গেল। আমি ওর দেরি না করে নিজের রুমে প্রবেশ করলাম। দরজা লক করে সামনে এগোতেই সাদিয়া এসে সালাম করলো। এত দেরি করলি কেন? সাগরদের সাথে কথা বলছিলাম। আমি কখন থেকে বসে আছি একা একা, আর তুই আসলি এখন? আমি তোর স্বামী, আমাকে তুই করে বলছিস? তুইও তো তুই করেই বলছিস। আচ্ছা, আর তুই তোকারি না করে এখন থেকে তুমি করেই বলবো, তবে আজকের রাতটাই তুই করে বলি। ঠিক আছে, চল এখন বিছানায়। দাঁড়া, একটা কাজ করে নেই। একটা বালিশ সোফার উপরে ছুঁড়ে ফেলে দিল। আরে কি করছিস? ঘুমাবো কিসে? ওই যে একটা আছে, ওটাতে ঘুমাবি। তাহলে তুই ঘুমাবি কিসে? একটা ব্যবস্থা করে নেব। বুঝলাম না, বালিশ ছাড়া আবার মানুষ ঘুমায় কিভাবে? অত কথা না বলে তোর জায়গায় তুই যা। আচ্ছা যাচ্ছি। গিয়ে বিছানায় গা এড়িয়ে দিলাম। এই যে দেখ আমার ঘুমানোর জায়গা। আমার বুকের উপর শুয়ে পড়ল। আরে কি করছিস? কাতকুতু লাগে তো। রিয়েলি? আমাকে আর কষ্ট দিবি না তো? কখনোই না। ছেড়ে যাবি না তো? মৃত্যুর আগ অব্দি না। আচ্ছা তুই থাক, আমি লাইটটা অফ করে আসি। লাইট অফ করবি কেন? তাহলে কি লাইট জ্বালিয়ে ঘুমাবো? থাক না, আজকে না থাকবো না।
লাইট বন্ধ করে দিয়ে এসে, আরে আরে কি করছিস? কাতুকুতু লাগে। সব কাতুকুতু আজকে বের করব। সাদিয়া, সত্যি আমার কাতুকুতু লাগছে। আরে এভাবে আমার উপর বসলে তো দম বন্ধ হয়ে যাবে। কিছুই হবে না। আর থাক ভাই, আপনাদের আর কিছু পড়তে হবে না, আমিও আর লিখতে পারবো না। ওরা যাক ওদের কাতুকুতুর দেশে, আমরা বাংলাদেশেই ভালো আছি। তবে আপনিও বিয়ে করে জিতে নিতে পারেন কাতুকুতু যাওয়ার টিকিট। সিঙ্গেলরা ওখানে সাপোর্ট করে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।